আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্স নিয়ে এসেছিলাম এবং আমরা বলেছিলাম যে তোমরা যদি এই শেষ সময় এই ক্লাসগুলো দেখে যাও, যেই ক্লাসগুলো থেকে তোমাদের বেশি পরিমাণে প্রশ্ন আসে, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের এই শেষ সময়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা যেই ক্লাসগুলো নিব এই টপিকের, আশা করা যায় যে এখান থেকেই মূলত তোমার যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কমন থাকবে। আমরা দেখেছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন হয় না, অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, যা বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন টপিক থেকে যেই প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখলেই কিন্তু মূলত কমন আশা করা যায় যে কমন পড়ে যাবে সেখান থেকে, এবং কমন পড়েছেও। আমরা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস করেছিলাম সাধারণ জ্ঞানের, এবং তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই টপিক থেকে মূলত প্রশ্ন এসে থাকে, এবং আমাদের যে কোর্স, এই কোর্সে মূলত আমরা 5টা ক্লাস রেখেছি। সেখানে মূলত যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু পড়ানো হবে। এবং আজকের ক্লাসে আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে যে বিভিন্ন তত্ত্ব বা শাস্ত্র কারা জনক। আমরা দেখতে পাই যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু থাকে। যুক্তিবিদ্যার জনক কারা, সমাজবিজ্ঞানের জনক কারা, মনোবিজ্ঞানের জনক কারা, কিংবা হচ্ছে যে ম্যাক্স ওয়েবার তিনি কোনটার জনক, বা হচ্ছে যে চার্লস মন্টেস্কু তিনি ক্ষমতা, যে স্বাতন্ত্র্যকরণ নীতি, এই জিনিসগুলোর জনক। এগুলো থেকে কিন্তু সচরাচর আমরা প্রশ্ন দেখতে পাই, অর্থাৎ বিভিন্ন তত্ত্ব শাস্ত্র এগুলোর জনক কারা, এগুলো থেকে প্রশ্ন থাকে। আবার আমরা দেখতে পাই যে পুরস্কার থেকেও কিন্তু সাম্প্রতিক প্রশ্ন থাকতে পারে। বিশেষ করে আমাদের যে আমরা সাম্প্রতিক সময় দেখতে পাই অস্কার পুরস্কার দিয়েছে, 98তম অস্কার পুরস্কার। এই যে সাম্প্রতিক পুরস্কারগুলো, এই পুরস্কারগুলো থেকে কিন্তু বেসিক প্রশ্ন থাকতে পারে, আবার মেইনলি সাম্প্রতিক প্রশ্নগুলো থাকতে পারে। আবার আমরা দেখেছিলাম যে দিবস থেকে প্রশ্ন থাকে, ঠিক আছে, এবং আমরা দেখেছিলাম যে পরিবেশ দিবস থেকে প্রশ্ন ছিল। এর ভিতরে যে গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে, এই দিবসগুলো আজকে আমরা দেখব। তারপরে আমরা দেখব পৃথিবীর বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে সকল অবকাঠামোগুলো রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাই যে পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর। আমরা দেখেছিলাম প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে যে বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ, এটা থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। অর্থাৎ বঙ্গোপসাগরকে আমরা মূলত ভারত মহাসাগরের অংশ হিসেবে দেখতে পাই। আমরা দেখেছিলাম যে 5টা মূলত মহাসাগর রয়েছে: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর এবং ভারত মহাসাগর। এবং এই যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশ। এর ভিতরে আমরা পৃথিবীর যে বৃহত্তম ক্ষুদ্রতম অবকাঠামোগুলো রয়েছে, কোনটি ক্ষুদ্রতম, কোনটি বৃহত্তম, কোনটি দীর্ঘতম, কোনটি উচ্চতম, এই জিনিসগুলো আমরা দেখব। তারপর আমরা দেখব ভৌগোলিক উপনাম, অর্থাৎ ঢাকার প্রাচীন নাম কি ছিল, চট্টগ্রাম বন্দরের প্রাচীন নাম কি ছিল, মহাস্থানগড়ের প্রাচীন নাম কি ছিল, পরবর্তীতে বাগেরহাট, এগুলোর প্রাচীন নাম কোন ছিল সেটা দেখব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা থেকে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন থাকে, উপজাতি থেকে কিন্তু সব সময় কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন থাকে। এই উপজাতিটা আমরা টেকনিকের মাধ্যমে খুব সহজে দেখার চেষ্টা করব। উপজাতি থেকে কিন্তু আমরা দেখেছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটিতেও প্রশ্ন ছিল যে নিচের কোনটি হচ্ছে মাতৃতান্ত্রিক উপজাতি। তো এই জিনিসগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তোমরা যারা আছো, তোমরা চাইলে কমেন্ট করতে পারো, ক্লাসটা যাতে একটু ইনফরমেটিভ হয় বা দুইমুখী যাতে যোগাযোগ হয়, এজন্য। চলো আমরা শুরু করি। আমরা প্রথমে দেখব বিভিন্ন তত্ত্ব কিংবা শাস্ত্রের জনক কারা। বিজ্ঞানের জনক হচ্ছে, এবং এখান থেকে কিন্তু আমি তোমাকে দাগিয়ে দিব যে কোন জিনিসগুলো একটু বেশি প্রাধান্য দিয়ে দেখতে হবে, ঠিক আছে। বিজ্ঞানের জনক হচ্ছে মূলত থ্যালিস। অপরদিকে আমরা সমাজ বিজ্ঞানের জনক দেখতে পাই অগাস্কতকে। খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের যে মানবিক বিষয়গুলি সেখান থেকে প্রশ্ন থাকবে, সুতরাং সমাজ বিজ্ঞান সম্পর্কে তোমাদের জানতে হবে। সমাজ বিজ্ঞানের জনক হচ্ছে মূলত অগাস্কত। অপরদিকে আমরা দর্শন শাস্ত্রের জনক হিসেবে দেখতে পাই মূলত সক্রেটিসকে। এবং এখানে কিন্তু একটা ক্রনোলজি আছে শিক্ষক এবং টিচারের। আমরা এইভাবে এটা মনে রাখতে পারি, স্পা। কিভাবে? স্পা দিয়ে। সক্রেটিস, তার মূলত ছাত্র ছিল প্লেটো, প্লেটোর ছাত্র ছিল মূলত অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্র ছিল কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট। এই স্পা দিয়ে আমরা এই যে শিক্ষক এবং ছাত্রের যে ক্রনোলজি আছে, এটা কিন্তু মাথায় রাখতে পারি। পরবর্তীতে আমরা দেখতে পাই জীববিজ্ঞানের জনক হচ্ছে মূলত অ্যারিস্টটল, এটাও একটু মাথায় রাখতে হবে। মনোবিজ্ঞানের জনক হচ্ছে মূলত উইলহেম উন্ড, গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে, যেহেতু মনোবিজ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে। রাষ্ট্রবিজ্ঞান আমরা দেখেছিলাম পৌরনীতি থেকে কিন্তু প্রশ্ন থাকে, সুতরাং এই যে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে মূলত অ্যারিস্টটল, এটা মাথায় রাখতে হবে। তারপরে আছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে মূলত নিকোলো ম্যাকিয়াভেলি। আচ্ছা, এক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, দ্বিতীয় হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান। দুইটার আসলে ডিফারেন্সটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করি। রাষ্ট্রবিজ্ঞান, এখানে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এটাকে কেন বলা হচ্ছে, কারণ এই যে নিকোলো ম্যাকিয়াভেলি ছিল ইতালির, তিনি কিন্তু এই যে রাষ্ট্র থেকে বা রাজনীতি থেকে কিন্তু ধর্মকে আলাদা করেছিলেন, ঠিক আছে। এবং আমরা যে বর্তমানে শুনতে পাই যে ধর্মনিরপেক্ষ কথা বা সেকুলার স্টেটের কথা শুনতে পাই, যে রাষ্ট্র কোনো ধর্মকে মূলত প্যাট্রোনাইজ করবে না, কোনো ধর্মকে প্রাধান্য দিবে না, রাষ্ট্রের কাছে কোনো ধর্ম নেই, রাষ্ট্র সকল ধর্মের মানুষকে একই ছাতা তলে দেখার চেষ্টা করবে। তো এই যে ধারণাটা, এটা মূলত নিকোলো ম্যাকিয়াভেলি দিয়েছিল, এই জন্য তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দাগিয়ে দিচ্ছি।
গণতন্ত্র, গণতন্ত্র নিয়ে কিন্তু পরিণতিতে আলোচনা আছে। গণতন্ত্রের জনক হচ্ছে মূলত অ্যারিস্টটল। অপরদিকে আধুনিক গণতন্ত্রের জনক হচ্ছে মূলত জন লক। অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ এবং আধুনিক অর্থনীতির জনক হচ্ছে মূলত পল স্যামুয়েলসন। ঠিক আছে। ভূগোলের জনক আমরা দেখতে পাই ইরাটোস্থেনিসকে। তিনি প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ছিলেন। তিনি ছিলেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ। এবং যে জিওগ্রাফি শব্দটি রয়েছে, এই জিওগ্রাফি শব্দটি কিন্তু তিনি সর্বপ্রথম ব্যবহার করেন। কম্পিউটারের জনক আমরা দেখতে পাই চার্লস ভেবেসকে। অপরদিকে ইতিহাসের জনক হচ্ছে মূলত হেরোডোটাস। খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দাগিয়ে দিচ্ছে। বিশেষ করে তোমরা যাদের যে মানবিক রয়েছে, মানবিক থেকে কিন্তু যে মানবিক বিষয়গুলি রয়েছে, এখান থেকে কিন্তু 40টি প্রশ্ন থাকবে। ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। সমাজবিজ্ঞানের জনককে, পরবর্তীতে মনোবিজ্ঞানের জনককে, রাষ্ট্রবিজ্ঞানের জনককে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে, এগুলো খুব ভালো করে দেখে যাবা, যেগুলো দাগিয়ে দিচ্ছি। তারপরে আমরা যাই যে ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাসের জনক হচ্ছে মূলত আল মাসুদি। ঠিক আছে। অপরদিকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছে মূলত থুকিডাইডেস। কেন তিনি বৈজ্ঞানিক ইতিহাসের জনক? কারণ তিনি ইতিহাসকে বিজ্ঞান ধারা ব্যাখ্যা করেছেন এবং ইতিহাসের মূলত যে একটা ক্রোনোলজি আছে, অর্থাৎ ইতিহাসে একটা সালের পর আরেকটা সাল আসে, তারপর আরেক সালের ব্যাখ্যা আসবে, এই ধারণা কিন্তু থুকিডাইডেস দিয়েছেন। এবং তার একটা বিখ্যাত বই আছে কিন্তু, যেটা মূলত যে পেলোপনেশিয়ান ওয়ার। পেলোপনেশিয়ান ওয়ারটা কি? আমরা জানি যে গ্রিসে কিন্তু মূলত দুইটা নগর রাষ্ট্র ছিল। পূর্বে কিন্তু মূলত নগর রাষ্ট্র ছিল। আমাদের মতো এত বৃহৎ রাষ্ট্র 15 কোটি 20 কোটি মানুষের কিংবা অনেক বড় জায়গা নিয়ে এরকম ছিল না। ছোট ছোট জায়গা নিয়ে যেই জিনিসটা ছিল সেটাকে বলা হতো নগর রাষ্ট্র। ঠিক আছে। এবং প্রাচীন গ্রিসে কিন্তু দুইটা নগর রাষ্ট্র ছিল। একটা হচ্ছে এথেন্স এবং স্পার্টা। এথেন্স এবং স্পার্টা, এই এথেন্স এবং স্পার্টার মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটার ভিতরে স্পার্টা জয়লাভ করেছিল। ঠিক আছে। এবং এই যে যুদ্ধ, এই যুদ্ধ নিয়ে একটা বই আছে থুকিডাইডেসের, এটা হচ্ছে পেলোপনেশিয়ান ওয়ার। অনেক সময় আসে। ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা যে পেলোপনেশিয়ান ওয়ার যে বইটা আছে, এটা মূলত থুকিডাইডেসের। অপরদিকে রসায়নের জনক জাবের ইবনে হাইয়ান। জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। জীবাণুবিদ্যার জনক হচ্ছে লুই পাস্তুর। এটা একটু মাথায় রাখবা। জীবাণুবিদ্যা বিষয়টা কি? জীবাণুবিদ্যা হচ্ছে মূলত যে ছোট ছোট ব্যাকটেরিয়া, ভাইরাস রয়েছে, এই জিনিসগুলো নিয়ে যে পড়াশোনা, এটা হচ্ছে মূলত জীবাণুবিদ্যা। এবং জীবাণুবিদ্যার জনক লুই পাস্তুর। প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে খুব গুরুত্ব দিয়ে দেখবে। অ্যারিস্টটল যে সকল বিষয়ের জনক, সেগুলো মাথায় রাখতে হবে। সনেটের জনক হচ্ছে পেত্রাক এবং বাংলা সনেটের জনক, এটা একটু মাথায় রাখতে হবে, মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সনেটের জনক। সনেটটা কি? আমরা সবাই কিন্তু কপোতাক্ষ নদ পড়ে এসেছি। ঠিক আছে। তোমাদের 9-10-এ কিন্তু ছিল কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদে তুমি দেখবে যে একটা মানে কি বলে এটাকে, একটা ছন্দের মিল আছে। সতত হয় নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। তো এই জিনিসটা হচ্ছে সনেট, যেটা হচ্ছে মূলত 14 লাইন বিশিষ্ট হয় এবং একটা মিল থাকে, ক খ খ, এগুলো তোমরা পড়ে এসেছো। ফিকহ শাস্ত্রের জনক হচ্ছে মূলত ইমাম আবু হানিফা। আধুনিক জ্যোতির্বিদ্যার জনক হচ্ছে নিকোলাস কোপারনিকাস। ঠিক আছে। এবং এই নিকোলাস কোপারনিকাসই কিন্তু সর্বপ্রথম বলেছিলেন যে পৃথিবী কিন্তু সূর্যের চারদিকে ঘোরে। ঠিক আছে। আগে ধারণা ছিল যে সূর্য মূলত পৃথিবীর চারদিকে ঘোরে, উল্টা ধারণা ছিল। আমরা এখন কি বলি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই ধারণাটা সর্বপ্রথম দিয়েছিলেন নিকোলাস কোপারনিকাস। বিবর্তনবাদের জনক হচ্ছে চার্লস ডারউইন। অপরদিকে সামাজিক বিবর্তনবাদ খুবই গুরুত্বপূর্ণ, হারবার্ট স্পেন্সার। এগুলো নিয়ে কিন্তু পরিণতিতে আলোচনা আছে। সামাজিক বিবর্তনবাদ বিষয়টা কি? সমাজ মূলত প্রতিনিয়ত পরিবর্তন হয় এবং নতুন নতুন জিনিস সমাজে আসে, এটাই হচ্ছে সামাজিক বিবর্তনবাদ। ঠিক আছে। সহজ কথায়। আন্তর্জাতিক তুলনামূলক বাণিজ্য তত্ত্বের জনক হচ্ছে ডেভিড রিকার্ডো। এই বিষয়টা কি একটু যদি ব্যাখ্যা করি। আন্তর্জাতিক তুলনামূলক বাণিজ্য তত্ত্ব, দেখো এখানে বলা আছে যে তুলনামূলক বাণিজ্য তত্ত্ব মানে হচ্ছে তুলনা করা হবে। কিসের সাথে তুলনা করা হবে? ধরো আমি একটা দেশ, আমি ধান উৎপাদন করতে পারি, আবার আমি চাইলে ওই জায়গায় গম উৎপাদন করতে পারি। কিন্তু আমি যখন ধান উৎপাদন করব, আমি বেশি পরিমাণ উৎপাদন করতে পারবো। গম উৎপাদন করলে আমি কম উৎপাদন করতে পারবো, অর্থাৎ আমার লাভ কম হবে। তাহলে আমি কোনটা উৎপাদন করব? আমি অবশ্যই ধান উৎপাদন করব। ঠিক না? তো এই যে ধান উৎপাদন করব, এটাই হচ্ছে মূলত আন্তর্জাতিক তুলনামূলক বাণিজ্য তত্ত্বের মূলত ধারণা। অর্থাৎ যেই জিনিসটা তুমি ভালো পারবা, সেই জিনিসটা তুমি উৎপাদন করো। তোমার অন্য জিনিসটা তুমি বাহির থেকে আমদানি করে নিবা। ঠিক আছে। গম আমরা বাহির থেকে আমদানি করে নিব। আমরা যেহেতু ধান উৎপাদন করে বেশি লাভ করতেছি, আমরা ধানই উৎপাদন করব, আমরা গম উৎপাদন করব না। এই ধারণাটাই মূলত আন্তর্জাতিক তুলনামূলক বাণিজ্য তত্ত্ব। এটা দিয়েছে মূলত ডেভিড রিকার্ডো। খাজনা তত্ত্বের ধারণাও দিয়েছে মূলত ডেভিড রিকার্ডো। ঠিক আছে। তারপরে যদি আমরা যাই, সামাজিক চয়ন তত্ত্ব গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। সামাজিক চয়ন তত্ত্ব, এটা ধারণা দিয়েছে মূলত অমর্ত্য সেন। সামাজিক চয়ন তত্ত্ব বিষয়টা কি? দেখো এখানে আমরা অর্থনীতিতে পড়ে আসছি, অনেক সময় আমরা বলি যে অর্থনীতি হচ্ছে নির্বাচনের বিজ্ঞান। ঠিক না? কারণ কি আমাদের সম্পদ সীমিত যেহেতু, তাই আমাদেরকে কি করতে হয়?
অর্থনীতিতে আমাদের নির্বাচন করতে হয় যে কোন জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোন চাহিদাটা আমরা মেটাতে পারি ভালোভাবে, ঠিক আছে, কোন চাহিদাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই চাহিদাটা আমরা মূলত আমাদের যে সীমিত সম্পদ সেই সীমিত সম্পদ দিয়ে মেটাই। এখানে ভারতীয় যিনি অর্থনীতিবিদ আছেন অমর্ত্য সেন, তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে এই যে চয়ন মানে হচ্ছে চয়েস, অর্থাৎ নির্বাচন করা। সামাজিক চয়ন তত্ত্ব মানে কি, সমাজের চয়ন তত্ত্ব, অর্থাৎ সমাজের মানুষের সবার চিন্তা ভাবনা নিয়ে, ঠিক আছে, একা তুমি কোনো চিন্তা ভাবনা করবা না, সমাজের সকল মানুষ একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবে, সেটা থেকে ভালো যে জিনিসটা আসবে সেটাকে আমরা চুজ করে নিব। এই ধারণাটা দিয়েছেন মূলত অমর্ত্য সেন এবং এজন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। ক্ষমতা স্বাতন্ত্রীকরণ বা বিভাজন নীতি চার্লস মন্টেস্কু, এটা তো তোমরা বারবার পরিণতিতে পড়ে আসছো যে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ অর্থাৎ আমরা যে সরকারের 3টা বিভাগ দেখতে পাই, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই আইন বিভাগের কাজ আইন বিভাগ করবে, শাসন বিভাগের কাজ শাসন বিভাগ করবে এবং বিচার বিভাগের কাজ মূলত বিচার বিভাগ করবে। এই যে ধারণাটা, এটা হচ্ছে মূলত ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি। একাধিকবার এই জিনিসগুলো পরীক্ষায় এসেছে, ঠিক আছে, এগুলো খুবই বেসিক, পরিণতিতে আলোচনা হয়, এগুলো একটু দেখে যাবা, ঠিক আছে। যে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির জনক হচ্ছে মূলত চার্লস মন্টেস্কু। কাম্য জনসংখ্যা তত্ত্বের জনক হচ্ছে টমাস রবার্ট ম্যালথাস, ঠিক আছে। কাম্য জনসংখ্যা তত্ত্ব অর্থনীতিতে আলোচনা হয়, অর্থনীতির 2য় পত্রের 4র্থ অধ্যায়ে কিন্তু এই জিনিস সম্পর্কে আলোচনা আছে। তোমাদের কিন্তু মানবিকের যে বিষয়গুলি এগুলোতে কিন্তু প্রাধান্য দিতে হবে, কারণ কি সেখানে কিন্তু 40 মার্ক, এই জন্য কিন্তু এগুলো বুঝিয়ে দিচ্ছে ভালো করে। তারপরে আছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এটার ধারণা দিয়েছেন জন স্টুয়ার্ট মিল। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মানে হচ্ছে যে ব্যক্তিই প্রধান, ব্যক্তি যে ডিসিশন নিবে সেই জিনিসটাই মূলত প্রধান, ঠিক আছে। তারপরে আছে ওয়েজ ফান্ড থিওরি, এটার জনক হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। ওয়েজ মানে হচ্ছে মজুরি, ঠিক আছে, আমরা ইংরেজিতে পড়ি যে ওয়েজ মানে কি, ওয়েজ মানে হচ্ছে মূলত মজুরি। এবং ওয়েজ ফান্ড থিওরিটা মূলত মানে কি তাহলে, ওয়েজ ফান্ড থিওরি মানে হচ্ছে মূলত যে শ্রমিকের মজুরি তত্ত্ব, ঠিক আছে, শ্রমিকের যে মজুরি তত্ত্ব সেই জিনিসটা সম্পর্কে ধারণা দিয়েছেন জন মিল। এবং তিনি বলেছেন যে আমরা যখন ব্যবসা বাণিজ্য নতুন করতে নামি আমাদের কি থাকে, একটা বাজেট থাকে না ব্যবসা নিয়ে, যে আমি 1 লাখ টাকা এই ব্যবসায় ঢালবো, ঠিক না, আমাদের তো একটা বাজেট থাকে যে আমি যাদেরকে আমি খাটাবো বা হচ্ছে যারা আমার আন্ডারে কাজ করবে তাদেরকে আমি এত টাকা দিব, 1 মাসের আমাদের একটা প্ল্যান থাকে, 1 মাস 1 বছরের, যে 1 মাসে আমি এতজন শ্রমিক খাটাবো, তাদেরকে এত এত টাকা করে দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের একটা ফান্ড থাকে, সেই ফান্ড থেকে আমরা মূলত শ্রমিকদের বেতনটা দেই। এই ধারণাটা দিয়েছিলেন মূলত জন স্টুয়ার্ট মিল। নিম খারিজনা তত্ত্বের জনক হচ্ছেন অধ্যাপক মার্শাল। লেইস ফেয়ার নীতি, এটা জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডাম স্মিথ সম্পর্কে অর্থনীতিতে আলোচনা করা হয়। লেইস ফেয়ার নীতিটা কি আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, এটা মূলত বাজারের সাথে সংশ্লিষ্ট, ঠিক আছে, বাজারের সাথে। অ্যাডাম স্মিথ আমরা দেখতে পাই তিনি অর্থনীতি নিয়ে বলছেন, সুতরাং অর্থনীতি মানেই তো হচ্ছে মূলত বাজারটা সম্পর্কে, ঠিক না। তো এই লেইস ফেয়ার নীতি এটা বাজারের সাথে সংশ্লিষ্ট। বিষয়টা কি, আমরা অনেক সময় দেখতে পাই যে সরকার কিন্তু বাজারের উপর হস্তক্ষেপ করে। ফর এক্সাম্পল বাংলাদেশের সরকার, এই যে তেল নিয়ে আমাদের এত কিছু হচ্ছে, সরকার কি করতে পারে যে তেলের যারা হচ্ছে মজুত করছে তাদেরকে শাস্তি দিবে, ঠিক না। তো এই লেইস ফেয়ার নীতিতে অ্যাডাম স্মিথ বলার চেষ্টা করেছেন যে বাজারের উপর সরকারের কোনো প্রভাব থাকবে না, বাজার বাজারের মতো চলবে, ঠিক আছে, বাজার বাজারের মতো চলবে, এখানে সরকারের কোনো প্রভাব থাকবে না। এই ধারণাটা দিয়েছিলেন অ্যাডাম স্মিথ। আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার, খুবই গুরুত্বপূর্ণ, পরিণতিতে আলোচনা করা হয়, সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। সামাজিক চুক্তি, এই ধারণাটা দিয়েছিলেন জ্যাজেক রুশো, গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। বিশ্বগ্রাম ধারণা মার্শাল ম্যাকলুহান, মানবিকের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আইসিডি থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে। দারিদ্র্যের দুষ্টচক্রের ধারণা দিয়েছেন অধ্যাপক রেগনার নার্কস। গ্রেসাম বিধির ধারণা দিয়েছেন টমাস রবার্ট ম্যালথাস, এটা লাগবে না, একটু দেখে নিও, ঠিক আছে। তারপর নার্সিং সেবার জনক হচ্ছেন মূলত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। পরবর্তীতে আমরা যদি যাই, বর্ণবাদের জনক হচ্ছেন জেমস হার্জ, ইহুদিবাদের জনক হচ্ছেন থিওডর হার্জল, অহিংসবাদের জনক হচ্ছে গৌতম বুদ্ধ, ঠিক আছে, গৌতম বুদ্ধ হচ্ছে অহিংসবাদের জনক। বংশগতিবিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল। পরবর্তীতে আমরা দেখতে পাই পারমাণবিক বোমার ফিশন পদ্ধতি, এর জনক হচ্ছে অটো হ্যান। অটো হ্যান হচ্ছেন পারমাণবিক বোমার ফিশন পদ্ধতির জনক। ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনি, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভর্তি পরীক্ষায় শেখ হাসিনার পতনের পর অনেকবার এই জিনিসটা এসেছে যে ফ্যাসিবাদের জনককে, ফ্যাসিবাদের জনক হচ্ছে ইতালির বেনিতো মুসোলিনি, খুবই গুরুত্বপূর্ণ। অপরাধ বিজ্ঞানের জনক হচ্ছে লামব্রাসো, লামব্রাসো হচ্ছে অপরাধ বিজ্ঞানের জনক। আধুনিক অলিম্পিকের জনক হচ্ছে ব্যারন পিয়েরে দা কুবার্তো। সার্বভৌমত্ব মতবাদের জনক জন স্টিন, এটা গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের পরিণতিতে আলোচনা করা হয় যে সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের, আমরা জানি যে 4টা জিনিস থাকতে হয়, তার ভিতরে অন্যতম হচ্ছে মূলত সার্বভৌমত্ব। তো এই যে সার্বভৌমত্ব, এই ধারণাটা দিয়েছিলেন জন অস্টিন, খুবই গুরুত্বপূর্ণ, মানবিকের বিষয়গুলোতে এটা আসতে পারে। পরবর্তীতে যদি আমরা যাই, সমাজতন্ত্র, গুরুত্বপূর্ণ, সমাজতন্ত্রের জনক হচ্ছেন কার্ল মার্কস, ঠিক আছে। কার্ল মার্কস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ পরিণতিতে আমরা তার সম্পর্কে বিস্তারিত আলোচনা পাই। দ্বন্দ্বাত্মক বস্তুবাদ, এর জনক হচ্ছেন কার্ল মার্কস, গুরুত্বপূর্ণ এটা। দ্বন্দ্বাত্মক বস্তুবাদটা কি আমি যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, এখানে খেয়াল করো যে দ্বন্দ্বাত্মক বস্তুবাদ মানে এখানে দ্বন্দ্বের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে একটা ব হবে, দ্বন্দ্বাত্মক বস্তুবাদ।
এখন দ্বন্দ্বাত্মক বস্তুবাদ বিষয়টা কি একটু খেয়াল করো, যে যে আমাদের সমাজে যা কিছু হয় না এটা মূলত দ্বন্দ্বের ফলে সৃষ্টি হয়। এই ধারণাটাই মূলত হচ্ছে যে দ্বন্দ্বাত্মক বস্তুবাদ, এটা কার্ল মার্কস দিয়েছেন। আমি একদম সহজ ভাষায় বোঝালাম, কারণ বিস্তারিত এখন পরীক্ষার বাকি কয়েকদিন তুমি এই তত্ত্ব নিয়ে খুব বিস্তারিত জানতে চাইলে নিজের আগ্রহে জেনে নিবা, ঠিক আছে? আমি সহজ ভাষায় বোঝালাম যে আমাদের সমাজে যা কিছু হয় সেটা মূলত দ্বন্দ্বের ফলে সৃষ্টি হয়, এবং এটাকে বলা হয় ডায়ালেক্ট ম্যাটেরিয়ালিজম। এটা কার্ল মার্কস ধারণা দিয়েছেন, এবং এর জনক হচ্ছেন মূলত কার্ল মার্কস। তারপরে আছে উদ্বৃত্ত মূল্যতত্ত্ব, এটারও জনক হচ্ছেন কার্ল মার্কস। একটু গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। উদ্বৃত্ত মূল্যতত্ত্ব বিষয়টা কি একটু যদি খেয়াল করো, যে উদ্বৃত্ত মূল্যতত্ত্ব আমরা অর্থনীতিতে পড়ি, যে উদ্বৃত্ত মানে কি, যে আমরা যে জিনিসটা উৎপাদন করি তার থেকে আমাদের কাছে বেশি কিছু আসে, এই জিনিসটাকে বলা হয় উদ্বৃত্ত। মানে আমাদের কাছে এক্সট্রা আছে, বা সহজ বাংলা কথা, আমাদের কাছে এক্সট্রা যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় উদ্বৃত্ত, ঠিক না? তো কার্ল মার্কস বোঝাতে চেয়েছেন যে তিনি তো শ্রমিক শোষণ নিয়ে বারবার বলেছেন যে সমাজে দুইটা শ্রেণী থাকে, একটা হচ্ছে বুর্জোয়া আর একটা হচ্ছে প্রলিটারেট। এই বুর্জোয়ারা থাকে মূলত তাদের কাছে সব সম্পত্তির বা হচ্ছে যে অর্থ সম্পদ এগুলোর মালিকানা থাকে মূলত যে এই যে বুর্জোয়া শ্রেণী থাকে তাদের কাছে, এবং যারা নিম্ন শ্রেণী তারা মূলত এই শ্রমিক হিসেবে মূলত কাজ করে। তো তিনি বোঝাতে চেয়েছেন যে এই যে ধরো তুমি একটা পণ্য কিনলা, সেটা তুমি 10 টাকা দিয়ে উৎপাদন করো, এবং তুমি ধরে নাও যে তুমি একজন শ্রমিক, ঠিক আছে? 10 টাকা দিয়ে উৎপাদন করলা, তো তুমি তো একজন মালিকের আন্ডারে কাজ করো, সে কি এটা 10 টাকাকে বেচবে? অবশ্যই না, সেটাকে ধরো বাড়িয়ে 20 টাকায় বিক্রি করবে। তো এই যে এক্সট্রা 10 টাকায় বিক্রি করে সেটা তোমার মাধ্যমে লাভ করলো, এই জিনিসটাকে তিনি বোঝাতে চেষ্টা করেছেন উদ্বৃত্ত মূল্য তত্ত্ব নামে, ঠিক আছে? সাম্যবাদ নীতির জনক হচ্ছেন কার্ল মার্কস, কল্যাণ অর্থনীতির জনক হচ্ছেন অমর্ত্য সেন। গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আপেক্ষিকতা তত্ত্বের জনক হচ্ছেন আলবার্ট আইনস্টাইন, এজন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পারমাণবিক বোমার জনক হচ্ছেন রবার্ট ওপেনহাইমার। একটু গুরুত্বপূর্ণ এটা, কারণ পারমাণবিক বোমা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে, এটা গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবা। চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছেন মূলত ইবনে সিনা। এখন এইদিকে আমরা কি করেছি জানো? এইদিকে তোমাদের জন্য আমরা দিয়ে রাখছি প্র্যাকটিস কোশ্চেন, প্র্যাকটিস কোশ্চেন, এবং এখানে কিন্তু বিগত বছরের সকল এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে? বিগত বছরের সকল এমসিকিউ এই টপিক থেকে যেগুলো যেগুলো এসেছে এগুলো দেওয়া আছে। এগুলোর উত্তর আমি এখন করব না, এগুলো দেওয়া হয়েছে তোমাদের বাড়ির কাজ হিসেবে। যারা আমাদের কোর্সে আসো, এনইউসিসির কোর্সে, তোমরা জানো যে আমরা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য একটা কোর্স নিয়ে এসেছি, যেটা প্রাইস মাত্র 299 টাকা। তো তোমরা যারা কোর্সে আসো তারা এই স্লাইডটা পেয়ে যাবা। এই স্লাইডটা কি করবা, তোমরা এটা জাস্ট প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবং প্র্যাকটিস করার পরে তোমরা যদি কোনো জিনিস বুঝতে না পারো তখন কি করবা, তখন আমাদের যে গ্রুপ আছে এই ডিসকাশন গ্রুপ, এখানে ছবি তুলে তুমি দিবা, আমি কমেন্টে কিন্তু খুব সুন্দর করে জিনিসগুলো বুঝিয়ে দিব, যে জিনিসটা তুমি বুঝতে না পারো। এটা হচ্ছে তোমার জন্য প্র্যাকটিস, ঠিক আছে? এক্সট্রা তোমার জন্য এটা। এখানে আমরা দেখতে পাই অনেকগুলো এমসিকিউ আছে যেগুলো বিগত বছরে কিন্তু এসেছিল, ঠিক আছে? দ্বন্দ্বাত্মক বস্তুবাদ, গ্লোবাল ভিলেজ বা অন্যান্য যে সকল এমসিকিউ এসেছিল সেগুলো দেওয়া আছে। তোমরা যখন স্লাইডটা পাবা এটা প্র্যাকটিস করে নিবা। তারপরের প্রশ্নে আমরা যাই, নোবেল পুরস্কার নিয়ে এখন আমরা আলোচনা করব, যে সকল পুরস্কার এসেছে সেগুলো নিয়ে। যে বিখ্যাত রসায়নবিদ, প্রকৌশলী এবং উদ্ভাবক আলফ্রেড নোবেল, তিনি এত সালে জন্মগ্রহণ করছেন। এই জিনিসটা দরকার হয় না, সালটা খুব বেশি আসে না, ঠিক আছে? ভর্তি পরীক্ষায় আসে না। সুইডেনে জন্মগ্রহণ করছেন, এটা মাথায় রাখতে পারো। তিনি একটা আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে ডিনামাইট। এখান থেকে প্রশ্ন আসে যে তিনি ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন, এটা গুরুত্বপূর্ণ। অনেক সময় প্রশ্ন আসে যে ডিনামাইট কে আবিষ্কার করেছেন? আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছেন। ডিনামাইট বিষয়টা কি? ডিনামাইট ছিল অনেকটা একরকম বিস্ফোরকের মতো, ঠিক আছে? আমরা দেখতে পাই কি যে বিশেষ করে বাংলাদেশে তো পাহাড় নেই, ঠিক আছে? চায়না কিংবা হচ্ছে যে ইউরোপের দেশগুলোতে এই জিনিসগুলো দেখা যায় যে পাহাড়ের ভেতর দিয়ে কিন্তু টানেল দিয়ে মূলত নিয়ে যাওয়া হয়েছে অনেক জিনিস। টানেল দিয়ে একটা রেলপথ নির্মাণ করা হয়েছে। এখন পাহাড় কেটে যে টানেলটা নির্মাণ করা হবে এটা খুব কষ্টসাধ্য না, এবং সাধারণ মানুষের জন্য এটা তো কঠিন। তো এই আলফ্রেড নোবেল মূলত এক ধরনের বিস্ফোরক আবিষ্কার করেছিলেন, যেটা বলা হয় ডিনামাইট। এই ডিনামাইট দিয়ে মূলত পাহাড় পর্বতের যে বিস্ফোরণ বা হচ্ছে রেল লাইন নির্মাণের জন্য যে বিস্ফোরণের প্রয়োজন হয় সেটা মূলত করা হতো। তো এই ডিনামাইট আবিষ্কার করে তিনি অনেক টাকা উপার্জন করেছিলেন, ঠিক আছে? এবং তার ইচ্ছা ছিল যে এই যে যারা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন জিনিসে অবদান রাখে, পদার্থ, সাহিত্য, শান্তি, ঠিক আছে, সেগুলোর জন্য তিনি মূলত একটা পুরস্কার চালু করবেন। তো এর জন্য কিন্তু তার যে সকল অর্থ তিনি মূলত উপার্জন করেছিলেন এগুলো মূলত একটা উইল করে রেখে যান, যে আমার মৃত্যুর পরে মূলত এই পুরস্কারটা দেওয়া শুরু হবে, ঠিক আছে? তো তিনি যে সকল উইল করে রেখেছেন সেখানে কিন্তু অর্থনীতিটা আমরা দেখতে পাই না। অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তার উইলে কোনো অর্থ বরাদ্দ দেওয়া ছিল না। এবং তিনি 1896 সালের 10ই ডিসেম্বর ইতালিতে মৃত্যুবরণ করেন। এই যে 10ই ডিসেম্বর, এটা একটু মাথায় রাখবা, কারণ এটা একটু পরে আমাদের লাগবে। 10ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন, ঠিক আছে? এবং তার যে মৃত্যু দিবস 10ই ডিসেম্বর, এই 10ই ডিসেম্বরে কিন্তু নরওয়ের রাজধানী অসলোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। এটা একটু গুরুত্বপূর্ণ যে নোবেল শান্তি পুরস্কার কখন প্রদান করা হয়? 10ই ডিসেম্বর প্রদান করা হয় নরওয়ের রাজধানী অসলো থেকে। গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে রাজধানীটা আমরা পড়ে নিলাম যে নরওয়ের রাজধানী হচ্ছে মূলত অসলো,
ঠিক আছে। তারপরে আমরা যাই যে প্রতি বছর আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার প্রদান করা হয় 10ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে এটা পালন করা হয় এবং নোবেল পুরস্কার দেওয়া হয় যে মূলত 6টি বিষয়ে, সর্বশেষ ইনক্লুড করা হয়েছে মূলত অর্থনীতি 1969 সালে। এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে নোবেল পুরস্কার দেওয়া হয় কয়টি বিষয়ে, 6টি বিষয়ে, এবং সর্বশেষ এর সাথে ইনক্লুড করা হয়েছে কি অর্থনীতি। অর্থনীতি 1969 সালে আমরা দেখে এসেছিলাম যে অর্থনীতি কিন্তু প্রথম দিকে ছিল না, 1901 সাল থেকে নোবেল দেওয়া শুরু হয়, 1901 সালে নোবেল ছিল না, অর্থনীতি এর সাথে অন্তর্ভুক্ত করা হয় 1969 সালে। ঠিক আছে। তারপরে আমরা যাই, এই যে নোবেল পুরস্কার আমরা 6টা বিষয়ে নোবেল পুরস্কার দেখতে পাই। ঠিক আছে, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, চিকিৎসা, সাহিত্য এবং শান্তি, এই 6টা বিষয়ে মূলত আমরা নোবেল পুরস্কার দেখতে পাই। এই 6টা বিষয়ে নোবেল পুরস্কার দেয় মূলত 4টা সংস্থা। ঠিক আছে, 4টা সংস্থা মূলত নোবেল পুরস্কার দেয়। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং অর্থনীতির দেয় সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। ঠিক আছে, চিকিৎসা বিজ্ঞানে দেয় সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সাহিত্যে দেয় সুইডেনের সুইডিশ একাডেমি। এটা একটু মাথায় রাখতে পারো, যেহেতু আমরা মানবিকে পড়ি আমাদের সাহিত্য এবং শান্তিটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। শান্তিটা দেওয়া হয় নরওয়ের নোবেল কমিটি অফ দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট থেকে। দেখো এখানে খেয়াল করো যে বাকি 3টা বিষয় কিন্তু মূলত প্রথম দিকের সুইডেন থেকে দেওয়া হয়, কিন্তু শুধু শান্তি পুরস্কার দেওয়া হয় কিন্তু নরওয়ে থেকে। এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, শান্তি পুরস্কার দেওয়া হয় মূলত নরওয়ে থেকে, বাকি 3টি দেওয়া হয় মূলত সুইডেন থেকে। গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তারপরে যাই আমরা যে নোবেল পুরস্কার দেওয়া হয়নি 1940, 41, 42 সালে, কারণ হচ্ছে এই সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় 68 সালে এবং দেওয়া হয় মূলত 1969 সাল থেকে। কিভাবে আসে এই ইতিহাসটা যদি আমরা একটু দেখি যে 1968 সালে সুইডেনের যে কেন্দ্রীয় ব্যাংক ছিল, এই কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে সেভরিজেস রিক্স ব্যাংক। ঠিক আছে, সেভরিজেস রিক্স ব্যাংক এর 300 বছর পূর্ণ হয় এবং এই 300 বছর পূর্তিতে যেহেতু এটা একটা ব্যাংক, ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক, তো এটা কি করবে, অর্থনীতি রিলেটেড কাজ করবে। তো তারা এই যে 300 বছর পূর্ণ হয়েছে তাদের ব্যাংকের, এই জন্য কিন্তু তারা অর্থনীতিতে নোবেল পুরস্কারের সিদ্ধান্ত নেয়। সালগুলো একটু কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ যে বিগত বছরের প্রশ্ন, এটা হলো দেখবা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত বছরের প্রশ্ন। ঠিক আছে, বিগত বছরের প্রশ্ন একদম মুখস্থ করে ফেলতে হবে। বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন এসেছে টপিক ধরে সেগুলো একদম ঝালাফালা করে ফেলতে হবে, তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, বিগত বছরের প্রশ্ন পড়তে হবে। আর যেই টপিকগুলো বলছে এই টপিকগুলোর মূলত যে বিগত বছরে যে প্রশ্ন এসেছিল এর পাশাপাশি মূলত যে বেসিক প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে নিবা। পরবর্তীতে যাই যে প্রথম নোবেল বিজয়ী মূলত কারা। প্রথম নোবেল বিজয়ী শান্তিতে হচ্ছে মূলত প্রত্যেকটিতে মূলত 1901 সাল থেকে শুরু হয়, কিন্তু অর্থনীতিতে দেওয়া শুরু হয় 1969 সাল থেকে। ঠিক আছে, শান্তিতে প্রথম নোবেল বিজয়ী হচ্ছেন হেনরি ডুনান্ট এবং হচ্ছে ফ্রেডারিক পাসি এবং হেনরি ডুনান্ট। শান্তিটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, তারপরে যাই সাহিত্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন সুলি প্রথম, তিনি হচ্ছেন ফ্রান্সের। সাহিত্যটা একটু মাথায় রাখতে হবে। পদার্থে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন উইলহেম কনরাড রন্টেজেন, তিনি হচ্ছে মূলত এই এক্সরে আবিষ্কারের জন্য মূলত নোবেল পুরস্কার পান। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম কি যে এই যে কনরাড রন্টেজেন তিনি মূলত এক্সরে আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। পদার্থটা একটু মাথায় রাখবে কারণ তার নামটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা দেখতে পাই রসায়নে যিনি দিয়েছেন তার নামটা একটু লাগবে না, একবার রিডিং করে নিতে পারো। চিকিৎসা বিজ্ঞানে যিনি লাভ করেছেন এটা মূলত যারা মেডিকেলে দিবে তাদের জন্য লাগবে। অর্থনীতিতে পেয়েছেন মূলত র্যাগনার ফ্রিশ, এই নামটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অর্থনীতিতে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন র্যাগনার ফ্রিশ, তিনি হচ্ছেন নরওয়ের এবং তিনি কিন্তু অর্থনীতিকে দুই ভাগে ভাগ করেছেন। যাদের অর্থনীতি ছিল তো আমরা কিন্তু জানো যে অর্থনীতি হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। ঠিক আছে, মাইক্রো ইকোনমিক্স এবং হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, খুবই গুরুত্বপূর্ণ। এই র্যাগনার ফ্রিশ অর্থনীতিকে দুই ভাগে ভাগ করার কারণে মূলত এই নোবেল পুরস্কারটা পেয়েছিলেন এবং তার সাথে কিন্তু ইয়েন টিনবার্গেন তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। মূলত র্যাগনার ফ্রিশের নামটাই বেশি গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো একটু দেখে নিবে যেগুলো দাগিয়ে দিয়েছি। তারপরে যাই যে প্রথম নোবেল বিজয়ী অন্যান্য ক্ষেত্রে কারা কারা। নোবেল পুরস্কার প্রাপ্ত দক্ষিণ এশীয় প্রথম বিজ্ঞানী। ঠিক আছে, দক্ষিণ এশীয় মানে কি যে এই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এদেরকে বলা হয় দক্ষিণ এশিয়া। ঠিক আছে, কারণ কি এরা এশিয়া মহাদেশের মূলত দক্ষিণ দিকে অবস্থিত। তো নোবেল পুরস্কার প্রাপ্ত দক্ষিণ এশীয় প্রথম বিজ্ঞানী হচ্ছেন ভারতের সিভি রমন বা চন্দ্রদেশ ভেঙ্কাতেশ রমন, তিনি রমন রশ্মি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা একটু মাথায় রাখতে পারো, যদিও ভারত সংশ্লিষ্ট বিষয়গুলো আসার সম্ভাবনা একটু কম। সবচেয়ে কম বয়সে নোবেল পান মূলত মালালা ইউসুফজাই, পাকিস্তানের। প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, খুবই গুরুত্বপূর্ণ। 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, অর্থনীতিতে নোবেল বিজয়ী দ্বিতীয় ভারতীয় হচ্ছে অভিজিৎ ব্যানার্জি, গুরুত্বপূর্ণ। প্রথম ভারতীয় হচ্ছে মূলত অমর্ত্য সেন। ঠিক আছে, তিনি 1998 সালে নোবেল পেয়েছিলেন এবং এখানে দ্বিতীয় ভারতীয় কথা বলা হচ্ছে অভিজিৎ ব্যানার্জি 2019 সালে। অনেক সময় একটা প্রশ্ন আসে যে উপমহাদেশ থেকে সর্বশেষ
নোবেল বিজয়ী, অর্থনীতিতে নোবেল বিজয়ীকে, উপমহাদেশ থেকে সর্বশেষ অর্থনীতিতে নোবেল পেয়েছেন কে? অভিজিৎ ব্যানার্জি। ঠিক আছে, একটু মাথায় রাখবে। প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা এটা দেখে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান সং অফারিংস বা হচ্ছে গীতাঞ্জলির জন্য, মাথায় রাখবে এটা। প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত, এটা একটু মাথায় রাখতে হবে। আনোয়ার সাদাত প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার পান, এবং তিনি মূলত যে ক্যাম্প ডেভিড চুক্তি, একটা চুক্তি আছে যেটা হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি। চুক্তিটা কি ছিল? আমরা জানি যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল 1967 সালে। ঠিক আছে, এই আরব ইসরায়েল যুদ্ধে মূলত আরবদের পক্ষে ছিল সিরিয়া, জর্ডান, মিশর, এই দেশগুলো ছিল। ঠিক আছে, আরবদের পক্ষে। অপরদিকে আরবদের বিপক্ষে ছিল ইসরায়েল। তো এই ইসরায়েল এবং আরবদের মধ্যে যুদ্ধের ফলে ইসরায়েল কিন্তু সবাইকে একদম নাকানিচু বানিয়ে খেয়ে দিয়েছিল, এবং ইসরায়েল কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছিল। এবং এই যুদ্ধে জয়লাভ করার পর এই যে আনোয়ার সাদাত ছিল মিশরের একটা উপত্যকা আছে যেটাকে বলা হয় সিনাই উপত্যকা। সিনাই উপত্যকা, এই সিনাই উপত্যকা কিন্তু ইসরায়েল মূলত দখল করে নিয়েছিল। ঠিক আছে, এবং এই যে আনোয়ার সাদাত ছিলেন মিশরের প্রেসিডেন্ট, তিনি ইসরায়েলের সাথে চুক্তি করেন যে আপনি যদি আমাদেরকে আমাদের যে মিশরের যে সিনাই উপত্যকা আছে এটা যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আমরা ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেব। তো পরবর্তীতে এই চুক্তিটি হয়েছিল, মিশর ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, এবং ইসরায়েল কিন্তু এই যে সিনাই উপত্যকা এটি মূলত মিশরের কাছে হস্তান্তর করে। এবং এই যে চুক্তি, এই চুক্তিটাকে বলা হয় ক্যাম্প ডেভিড চুক্তি, এবং এই জন্য কিন্তু প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন আনোয়ার সাদাত। গুরুত্বপূর্ণ। নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী শিরিন এবাদি, অনেক আগে এই জিনিসগুলো এসেছিল, একটু মাথায় রাখতে পারো, খুব বেশি গুরুত্বপূর্ণ না এখনকার জন্য। নোবেল বিজয়ী প্রথম আরব নারী হচ্ছে তাওয়াক্কেল কারমান, এবং ইয়াসির আরাফাত শান্তিতে নোবেল পান 1994 সালে। তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মূলত নেতা ছিলেন। ঠিক আছে, বা প্রতিষ্ঠাতা ছিলেন। এই যে যেগুলো জাগিয়ে দিচ্ছে এগুলো একটু মাথায় রাখতে হবে। পরবর্তীতে আমরা যাই যে নোবেল পুরস্কারের অন্যতম একটা পার্ট হচ্ছে যে নোবেল পুরস্কার কিছু কিছু মানুষ প্রত্যাখ্যান করেছেন, এবং এই যে প্রত্যাখ্যান থেকে প্রশ্ন থাকে। ঠিক আছে, যে নিচের কোন ব্যক্তি নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন? তো আমরা দেখতে পাই যে এশিয়া হতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করেন ভিয়েতনামের লি ডাক থো। ঠিক আছে, ভিয়েতনামের লি ডাক থো, এই যে লি ডাক থো তিনি কি মূলত আমরা দেখতে পাই যে স্নায়ু যুদ্ধের পরবর্তী সময়ে এই যে ভিয়েতনাম কিন্তু ভেঙে যায়, এবং ভিয়েতনাম, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম নামে দুই ভাগে ছিল, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনাম অনেকটা উত্তর কোরিয়ার মতো। ঠিক আছে, উত্তর কোরিয়ার মতো রাশিয়া এবং চায়না দ্বারা ইনফ্লুয়েন্স ছিল, এবং দক্ষিণ কোরিয়া অনেকটা, দক্ষিণ ভিয়েতনাম মূলত অনেকটা দক্ষিণ কোরিয়ার মতো মূলত আমেরিকার যে প্রভাব, এই প্রভাব দ্বারা বিস্তার ছিল। অর্থাৎ উত্তর কোরিয়া ছিল মূলত, আমরা এখন কি দেখতে পাই যে চায়না এবং রাশিয়ার দ্বারা ইনফ্লুয়েন্স। ঠিক একইভাবে মূলত সে সময়ের উত্তর ভিয়েতনাম রাশিয়া চায়না দ্বারা ইনফ্লুয়েন্স ছিল, এবং দক্ষিণ ভিয়েতনাম মূলত আমেরিকা দ্বারা ইনফ্লুয়েন্স ছিল। তো এই যে লি ডাক থো ছিল উত্তর ভিয়েতনামের নেতা। ঠিক আছে, এবং তিনি মূলত যে আমেরিকা, আমরা ভিয়েতনাম যুদ্ধে কি দেখতে পাই যে আমেরিকা কিন্তু এখানে এসে যুদ্ধ করেছিল ভিয়েতনামের সাথে, উত্তর ভিয়েতনামের সাথে মূলত। তো এই লি ডাক থো উত্তর ভিয়েতনামের নেতা ছিল, এবং তাদের মধ্যে আমেরিকার সাথে, আমেরিকা সে সময় প্রেসিডেন্ট ছিলেন হেনরি কিসিঞ্জার, এই হেনরি কিসিঞ্জারের সাথে যৌথ চুক্তি হয় 1973 সালে, যেটাকে বলা হয় প্যারিস শান্তি সমঝোতা। এই পুরস্কার মূলত এই চুক্তির জন্য মূলত যে লি ডাক থো, এই লি ডাক থো মূলত নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তীতে এই চুক্তি কিন্তু কার্যকর হয়নি, এজন্য কিন্তু লি ডাক থো ভিয়েতনামের নেতা, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে প্রত্যাখ্যান করেছিলেন। নামটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। ঠিক আছে, অনেকবার এখান থেকে প্রশ্ন এসেছে, একটু মাথায় রাখবা। পরবর্তী আমরা দেখতে পাই সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে প্রত্যাখ্যান করেছেন দুইজন। ঠিক আছে, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে প্রত্যাখ্যান করেছেন দুইজন, এক হচ্ছে রাশিয়ার বরিস পেস্তারনায়েক, এবং হচ্ছে গিয়ে ফ্রান্সের জ্যাপল সার্ত্রে। তার মধ্যে এই যে রাশিয়ার বরিস পেস্তারনায়েক, ইনি মূলত সরকারের যে ইনফ্লুয়েন্স এর জন্য, অর্থাৎ সরকার তাকে বাধাগ্রস্ত করেছিল যে আপনি এই পুরস্কার গ্রহণ করতে পারবেন না, এই জন্য কিন্তু তিনি মূলত প্রত্যাখ্যান করেছিলেন, এবং জ্যাপল সার্ত্রে নিজের ইচ্ছাতেই কিন্তু এই নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন দুইজন। ঠিক না, এই যে এইদিকে লি ডাক থো ভিয়েতনামের, এবং অপরদিকে হচ্ছে ফ্রান্সের জ্যাপল সার্ত্রে। শান্তিতে ভিয়েতনামের লি ডাক থো, এবং হচ্ছে ফ্রান্সের মূলত জ্যাপল সার্ত্রে। এটা একটু গুরুত্বপূর্ণ, এই স্লাইডের সবকিছু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা। তারপরে যাই যে নোবেল বিজয়ী প্রথম নারীরা কারা। নারী থেকে তো সবসময় প্রশ্ন আসে যে এই নারী কারা, নারী সংশ্লিষ্ট বিভিন্ন জিনিস থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসে, এগুলো ভালো করে দেখতে হবে। পদার্থবিজ্ঞানের প্রথম যেই নারী নোবেল পুরস্কার লাভ করেন তার নাম হচ্ছে ম্যারি কুরি। ঠিক আছে, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। শান্তিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন বার্থা ভন সুটনার, অস্ট্রিয়ার তিনি। এই দুইটা গুরুত্বপূর্ণ, এই দুইটা মাথায় রাখবা। তারপরে আছে যে রসায়নে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন ম্যারি কুরি কিন্তু পদার্থ এবং রসায়নে নোবেল পাওয়া
প্রথম নারী, ঠিক আছে, যে প্রথম নারী হিসেবে বা একমাত্র নারী যিনি হচ্ছে পদার্থ এবং রসায়ন দুই ক্ষেত্রেই মূলত নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এই দিকটা একটু গুরুত্ব রাখতে হবে, মাথায় রাখবে এগুলো। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন প্রথম নারী হিসেবে সেলমা ল্যাগারলফ, সুইডেনের, এবং চিকিৎসাটা খুব বেশি লাগবে না, দেখে রাখতে পারো একবার। অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন এলিনর অস্ট্রম, প্রথম যে নারী অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন এলিনর অস্ট্রম, গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। তারপরে আমরা যাই যে নোবেল পুরস্কার নিয়ে বিবিধ তথ্যাবলী। রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, খুবই গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন রাজনীতিবিদ, ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে, কিন্তু তিনি একজন রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কারণ কি? কারণ তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে মূলত একটা বই লিখেছিলেন, ঠিক আছে, 1953 সালে তার যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই বইয়ের জন্য তিনি মূলত রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, অনেকবার এই জিনিসগুলো ভর্তি পরীক্ষায় এসেছে। তারপরে দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ব্রিটেনের বার্ট্রান্ড রাসেল, এটাও গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। বিজ্ঞানী কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন লিনাস পাউলিং। মনোবিজ্ঞানী কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল ক্যানেম্যান। এবং শান্তিতে 3বার নোবেল পুরস্কার বিজয়ী সংস্থা ICRC বা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, খুবই গুরুত্বপূর্ণ। এটা একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং আরেকবার কিন্তু এই যে গুচ্ছেতে, এই গুচ্ছে কিন্তু আমাদের স্লাইড থেকে এই জিনিসগুলো এসেছিল যে শান্তিতে 3বার নোবেল পুরস্কার বিজয়ী সংস্থা ছিল কে? ICRC বা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। গুচ্ছে যে ক্লাস নিয়েছিলাম সেখান থেকে কিন্তু এটা কমন ছিল। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার এসেছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেকবার এই তথ্যটা এসেছে যে শান্তিতে 3বার নোবেল পুরস্কার বিজয়ী সংস্থা কোনটা? ICRC ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। সালগুলো একবার দেখে দিতে পারো, মূলত সংস্থা থেকেই প্রশ্ন থাকে যে শান্তিতে 3বার নোবেল পুরস্কার লাভ করেছে কোন সংস্থা। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে যে পেইড ব্যাচের সব ক্লাস এইখানে হবে না। পেইড ব্যাচের সব ক্লাস আমরা তো ফ্রিতে দিব না, আমরা প্রথম ক্লাসটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত করেছি। সব ক্লাস আমরা মূলত সকলের জন্য উন্মুক্ত করব না, প্রথম ক্লাস আমাদের মূলত উন্মুক্ত আছে এই জন্য যাতে সবাই দেখতে পারে যে কিরকম ভাবে ক্লাস হচ্ছে। সব ক্লাস তো আমরা উন্মুক্ত করব না, ঠিক না? পেইড ব্যাচের সব ক্লাস এখানে হবে না। তারপরে যাই আমরা অস্কার পুরস্কার নিয়ে। এই অস্কার পুরস্কার নিয়ে কিন্তু সাম্প্রতিকের একটা ভিডিও আমি বানিয়েছি। অস্কার পুরস্কার বা যে সকল পুরস্কারগুলো আছে এগুলো থেকে কিন্তু সাম্প্রতিক থেকে বেশি আসে, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি যাতে তুমি যখন স্লাইডটা পড়বে তখন মাথায় থাকে যে সাম্প্রতিক এখানে খেয়াল দিতে হবে। অস্কার পুরস্কার নিয়ে অলরেডি আমাদের একটা সাম্প্রতিক ভিডিও বানানো আছে, সেই জিনিসটা কিন্তু তুমি গ্রুপ যদি খুঁজে না পাও আমাকে গ্রুপে মেনশন করিও, তাহলে আমি তোমাকে দিয়ে দেবো লিঙ্কটা, ঠিক আছে। তো এই যে আমরা এখন বেসিক তথ্যগুলো দেখবো অস্কার পুরস্কার নিয়ে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে মূলত এই যে অস্কার পুরস্কার, এবং অস্কার পুরস্কারকে মূলত একাডেমি অ্যাওয়ার্ডস নামেও ডাকা হয়। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে 2টি অস্কার জিতেছেন রুথি কার্টার, যুক্তরাষ্ট্রের, এটা এসেছে, গুরুত্বপূর্ণ। এটা প্রথম কৃষ্ণাঙ্গ বা কালো নারী যিনি 2টি অস্কার জিতেছেন তার নাম হচ্ছে রুথি কার্টার। প্রথম অস্কার বিজয়ী ভারতীয় হচ্ছে ভানু আথাইয়া, তিনি গান্ধী চলচ্চিত্রের জন্য জিতেন। প্রথম বাঙালি এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্কার জয়ী সত্যজিৎ রায়, এটা গুরুত্বপূর্ণ। প্রথম বাঙালি এবং দ্বিতীয় ভারতীয়, প্রথম ভারতীয় ছিল তো বানু আথাইয়া, কিন্তু প্রথম বাঙালি ছিল এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্কার বিজয়ী হচ্ছেন সত্যজিৎ রায়, গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। প্রথম বাংলাদেশি অস্কার জয়ী হচ্ছে নাফিস বিন জাফর, তিনি বিজ্ঞান ও প্রযুক্তিতে এই অস্কার পুরস্কার লাভ করেন, এটা মাথায় রাখবে। প্রথম বাংলাদেশি নাফিস বিন জাফর। নোবেল ও অস্কার পুরস্কার উভয় লাভ করেন মূলত জর্জ বার্নার্ড শ এবং বব ডিলান, গুরুত্বপূর্ণ। এটা যে অনেক সময় একটা প্রশ্ন আসে যে নোবেল ও অস্কার নিচের কোন ব্যক্তি নোবেল এবং অস্কার উভয় পুরস্কারে লাভ করেছেন? জর্জ বার্নার্ড শ এবং হচ্ছে বব ডিলান, গুরুত্বপূর্ণ, জর্জ বার্নার্ড শ এবং বব ডিলান। এবং এই বব ডিলানের সাথে আমরা সকলেই পরিচিত, আমরা যারা অ্যাডমিশন প্রিপারেশন নেই তার নাম কিন্তু আমরা শুনি মুক্তিযুদ্ধের টপিকে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের পড়ানো হবে পেইড ব্যাচে। এই যে বব ডিলান হচ্ছে মূলত যে 1971 সালে বাংলাদেশের যে গণহত্যা হয়েছিল এজন্য কিন্তু যুক্তরাষ্ট্রের যে ম্যাডিসন স্কয়ার গার্ডেন সেখানে কিন্তু একটা সঙ্গীতের বা হচ্ছে একটা বলতে পারো যে একটা কনসার্টের আয়োজন করা হয় যার নাম দেওয়া হয় কনসার্ট ফর বাংলাদেশ, ঠিক আছে। এবং সেখানে কিন্তু মূলত যে জর্জ হ্যারিসন ছিল, জর্জ হ্যারিসনের সাথে কিন্তু বব ডিলান মূলত এই যে অনুষ্ঠান পরিচালনা করেছিলেন বা পারফর্ম করেছিলেন, গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। তারপরে যাই যে 2026 সালে 98তম অস্কার পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে সাম্প্রতিকের প্রশ্ন। 2026 সালে এই যে কিছুদিন আগে, এক সপ্তাহ কিংবা হচ্ছে 10 দিন হয়েছে যে 2026 সালে 98তম অস্কার পুরস্কার দেওয়া হয়েছে এবং এই অস্কার পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। তারপরে যাই আমরা পুলিৎজার পুরস্কারে।
পুলিৎজার পুরস্কারটি প্রদান করা হয় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। এটার নামকরণ করেন যুক্তরাষ্ট্রের যে সাংবাদিক ছিল পুলিৎজার, তার নাম অনুসারে এটা নামকরণ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই পুরস্কার পান জন এফ কেনেডি। এটা একটু মাথায় রাখতে পারো যে মার্কিন যে প্রেসিডেন্ট ছিল, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই পুরস্কার পান জন এফ কেনেডি। ঠিক আছে, 2025 সালে 2026 সালের কিন্তু পুলিৎজার পুরস্কার দেওয়া হয়নি, এবং 25 সালেরটা একটু কম গুরুত্বপূর্ণ তথ্যটা। 2025 সালে পুলিৎজার পুরস্কার লাভ করে প্রোপাবলিকা নামের একটি ওয়েবসাইট, এবং হচ্ছে মন্তব্য বিভাগে মূলত পুলিৎজার লাভ করে ফিলিস্তিনের মোসাব আবু তাহা। এই জিনিসটা মাথায় রাখতে পারো একটুখানি, বাট যেহেতু 2026 সালে এটা দেওয়ার সম্ভাবনা একটু কম। 2025 সালে মন্তব্য বিভাগে পুরস্কার পান মূলত ফিলিস্তিনের মোসাব আবু তাহা। তারপরে আমরা যাই যে রেমন ম্যাগসেসে পুরস্কার, এটাকে মূলত এশিয়ার নোবেল বলা হয়। এশিয়ার নোবেল বলা হয় এটাকে। 1957 সালে এটা প্রদান শুরু হয়েছে, এবং এটা প্রদান করা হয় মূলত ফিলিপাইন থেকে এটা প্রদান করা হয় মূলত মানব কল্যাণ কিংবা সমাজ কল্যাণে অবদানের জন্য। ম্যাগসেস পুরস্কার দেওয়া হয় ফিলিপিনের প্রেসিডেন্ট রেমন ম্যাগসেসের নাম অনুসারে। বাংলাদেশ থেকে সর্বপ্রথম এবং সর্বশেষে এই ম্যাগসেসের পুরস্কার লাভ করেন, সর্বপ্রথম লাভ করেন তাহিরুন্নেসা আব্দুল্লাহ প্রথম লাভ করেন, এবং সর্বশেষ লাভ করেন করবি রাকসান্দ 2023 সালে। করবি রাকসান্দ, এখান থেকে দুইটা তথ্য মাথায় রাখবা যে এই যে এশিয়ার নোবেল দেওয়া হয় মূলত, এশিয়ার নোবেল বলা হয় রেমন ম্যাগসেসে পুরস্কারকে, এবং এই যে রেমন ম্যাগসেসে পুরস্কার এটি দেওয়া হয় মূলত ফিলিপাইন থেকে। ঠিক আছে, এবং সর্বশেষ এবং সর্বপ্রথম এই তিনটা তথ্য মাথায় রাখলেই মূলত হয়ে যাবে। তারপরে আমরা যাই যে বুকার পুরস্কার মূলত দেওয়া হয় সাহিত্যের জন্য, এবং বুকার পুরস্কার প্রবর্তন করা হয় 1969 সাল থেকে। সালগুলো একটু কম গুরুত্বপূর্ণ। এখান থেকে যে জিনিসটা পড়তে হবে যে 2025 সালে বুকার লাভ করেন মূলত হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক ডেভিড সালাই। তার যে উপন্যাসের নাম হচ্ছে ফ্লেশ, এই ফ্লেশের জন্য। আবারও 2025 সালের তথ্য একটু কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের কিন্তু সাম্প্রতিকেরও কিন্তু ক্লাস দেওয়া হবে। ঠিক আছে, সাম্প্রতিকের ক্লাস আজকে একটা আপলোড হবে ইনশাআল্লাহ। এই সাম্প্রতিকের একটা অনেকগুলো ক্লাস দেওয়া হবে, ওইখান থেকে সাম্প্রতিকগুলো দেখলে কভার হয়ে যাবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো যে কে লাভ করেছেন, বাট একটু কম গুরুত্বপূর্ণ তথ্যটা। কারণ কি, এখন আমরা 26 সালে আছি, 25 সালের তথ্য একটু কম গুরুত্বপূর্ণ। রিসেন্ট সময় অনেক জিনিস ঘটে গেছে, ইরান ইসরায়েল যুদ্ধ, ইরান আমেরিকা যুদ্ধ, তাদের মধ্যে শান্তি চুক্তি হয়েছে, সেটা ভেস্তে গেছে। এই জিনিসগুলো, আমাদের নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, সংসদের বিভিন্ন মন্ত্রীরা আছেন, কে কোন মন্ত্রণালয়ের প্রধান, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু দেখবো। ঠিক আছে, সাম্প্রতিকের ক্লাসে। এছাড়া হচ্ছে এই তথ্যটা একটু কম গুরুত্বপূর্ণ। বুকার পুরস্কার কিন্তু দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে বুকার পুরস্কার, একটা হচ্ছে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার। এবং 2025 সালে মূলত ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন ভারতীয় সাহিত্যিক মূলত ভানু মুস্তাক, তার যে হার্টল্যাম্প গ্রন্থ আছে, এই হার্টল্যাম্প গ্রন্থের জন্য। পরবর্তী যে আমরা কান চলচ্চিত্র দেওয়া হয় মূলত ফ্রান্স থেকে। কান চলচ্চিত্রের উৎসবের অফিসিয়াল নাম হচ্ছে ফেস্টিভাল ডে ক্যানেস হচ্ছে এই কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল নাম। এবং কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পাম ডি অর বা স্বর্ণপাম। এই তথ্যটা মাথায় রাখলেই হবে যে কান চলচ্চিত্র উৎসবের মূলত সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পাম ডি অর বা স্বর্ণপাম, এবং কান হচ্ছে ফ্রান্সের একটা শহরের নাম। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার বা স্বর্ণপাম, আমরা দেখেছি যে কান চলচ্চিত্রের যে সর্বোচ্চ পুরস্কার এটার নাম হচ্ছে স্বর্ণপাম। ঠিক আছে, এই ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতেছে মূলত ইরানি নির্মাতা জাফর পানাহির ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এই যে গ্রন্থটি আছে এটি মূলত কান পুরস্কার জিতেছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখতে পারো এই জিনিসগুলো। এই যে 25 সালে যেগুলো মূলত কান পুরস্কার পেয়েছে, পুলিৎজার পুরস্কার পেয়েছে, বুকার পুরস্কার পেয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে, একবার জাস্ট দেখে যাবা। ঠিক আছে, বাট আসার সম্ভাবনা একটু কম। ঠিক আছে, একটু কম আসার সম্ভাবনা, তাও একবার দেখে যাবা যাতে আসলে যাতে তোমার কোনো জিনিস ছুটে না যায়। পরবর্তীতে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্পেশাল মেনশন অর্জন করে বাংলাদেশের একটা সিনেমা, এবং এর নির্মাতা হচ্ছে আদনান আল রাজীব, এবং তিনি একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন যার নাম হচ্ছে আলী। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে পারো। এটা হচ্ছে তার যে দৈর্ঘ্য চলচ্চিত্র ছিল আলী, এই আলী বাংলাদেশের নির্মাতা ছিল মূলত আদনান আল রাজীব। এই যে তার যে চলচ্চিত্রটা, এটা মূলত ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে মূলত স্বর্ণপাম জিতেছিল। তারপরে আবারও এখানে আমাদের প্র্যাকটিস এমসিকিউ দেওয়া আছে। ঠিক আছে, প্র্যাকটিস এমসিকিউ গুলো এখান থেকে তোমরা দেখে নিবা। যে প্রশ্নগুলো মূলত নোবেল থেকে এসেছিল বা অন্যান্য যে পুরস্কার আছে, পুরস্কার থেকে বিগত বছরে এসেছিল, আমরা বলেছি যে তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন পড়তে হবে। এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে, এগুলো তুমি মূলত প্র্যাকটিস করবে। ঠিক আছে, সাইটটা পেয়ে গেলে তুমি এটা প্র্যাকটিস শুরু করবে। তারপর আমাদের তৃতীয় টপিকে এখন আমরা যাচ্ছি যে পৃথিবীর বৃহত্তম এবং ক্ষুদ্রতম। আমরা দেখতে পাই পৃথিবীর দীর্ঘতম প্রণালী হচ্ছে মালাক্কা প্রণালী, গুরুত্বপূর্ণ। বাই দা ওয়ে, এখানে কিন্তু তোমাকে হরমুজ প্রণালী নিয়েও জানতে হবে। হরমুজ প্রণালী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং জিএসটি থেকে কিন্তু এটা থেকে প্রশ্ন এসেছে। হরমুজ প্রণালী নিয়েও আমাদের একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা তুমি দেখে নিতে পারো। বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, এটা মাথায় রাখতে হবে। বৃহত্তম দেশ আয়তনে রাশিয়া। বৃহত্তম উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর।
এই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু এটা থেকে প্রশ্ন এসেছিল যে বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ। বঙ্গোপসাগর হচ্ছে মূলত ভারত মহাসাগরের অংশ। বৃহত্তম ঘড়ি হচ্ছে মক্কা ক্লক সৌদি আরবের। বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, এটা মাথায় রাখতে হবে, বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। বৃহত্তম গ্রন্থাগার হচ্ছে মূলত লাইব্রেরি অব দ্য কংগ্রেস ইউএসএ, এটা একটু মাথায় রাখতে পারো। বৃহত্তম হীরক খনি হচ্ছে কিম্বার্লি দক্ষিণ আফ্রিকায়। বৃহত্তম শহর আয়তনে হচ্ছে নিউ ইয়র্ক, ঠিক আছে। এবং বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর হচ্ছে বৃহত্তম সাগর। তারপরে যদি যাই, বৃহত্তম শহর জনসংখ্যায় হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এটা কিন্তু এই যে 25 সালের সাম্প্রতিক তথ্য, আগে ছিল মূলত জাপান বৃহত্তম শহর জনসংখ্যায়। বৃহত্তম শহর ছিল মূলত জাপান, কিন্তু এখন কিন্তু পরিবর্তন হয়েছে মূলত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। বৃহত্তম উপদ্বীপ হচ্ছে মূলত আরব উপদ্বীপ। বৃহত্তম অফিস ভবন পেন্টাগন। বৃহত্তম মহাকাব্য ভারত। বৃহত্তম ব্যাংক হচ্ছে সুইস ব্যাংক। বৃহত্তম দ্বীপপুঞ্জ হচ্ছে ইন্দোনেশিয়া, এটা একটু মাথায় রাখবে। বৃহত্তম দ্বীপপুঞ্জ হচ্ছে মূলত ইন্দোনেশিয়া প্রায় 14 থেকে 15 হাজার দ্বীপ নিয়ে গঠিত। বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়। বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড নিয়েও কিন্তু প্রশ্ন থাকতে পারে যে গ্রিনল্যান্ড কাদের মালিকানায় রয়েছে। গ্রিনল্যান্ড মূলত ডেনমার্কের মালিকানায় রয়েছে এবং এই যে গ্রিনল্যান্ড হচ্ছে মূলত ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, ঠিক আছে। ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে মূলত গ্রিনল্যান্ড এবং গ্রিনল্যান্ডকে তারা স্বায়ত্তশাসন দিয়ে রেখেছে। সেখানকার রাজা আছে, প্রধানমন্ত্রী আছে, তাদের মতো করে গ্রিনল্যান্ড চলে মূলত ডেনমার্কের অধীনে, ঠিক আছে। ডেনমার্ক এর মালিকানায় রয়েছে, প্রশ্ন থাকতে পারে। বৃহত্তম হ্রদ হচ্ছে মূলত কাস্পিয়ান সাগর। বৃহত্তম দিন হচ্ছে 21শে জুন। বৃহত্তম দিন 21শে জুন এবং বৃহত্তম রাত হচ্ছে 22শে ডিসেম্বর। যেগুলো দাগিয়ে দিলাম এগুলো একটু ভালো করে দেখবে। তারপরে যাই বিশ্বের দীর্ঘতমের ভিতরে। দীর্ঘতম রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এটা মূলত রাশিয়ার কিন্তু দুইটা অংশ, ঠিক আছে। রাশিয়ার ম্যাক্সিমাম অংশ কিন্তু পড়েছে মূলত এশিয়ার দিকে, কিন্তু রাশিয়ার কিন্তু ছোট্ট একটা অংশ কিন্তু ইউরোপের দিকেও পড়েছে। তো রাশিয়া কি করেছে, একদম ইউরোপ অর্থাৎ মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী, ঠিক আছে। এই যে এই মস্কো থেকে রাশিয়ার একদম পূর্ব প্রান্ত যেটাকে বলা হয় ভ্লাদিভস্টক, ঠিক আছে। ওই ভ্লাদিভস্টক পর্যন্ত কিন্তু তারা মূলত একটা রেলপথ নিয়ে গেছে, বিশাল রেলপথ, 6 থেকে প্রায় 6,500 কিলোমিটারের মতো। তো এই যে রেলপথ, এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম রেলপথ। এটাকে বলা হয় ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, মাথায় রাখবে এটা। দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ এবং নীল নদ প্রায় 13টা দেশে আমরা দেখতে পাই। আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে কিন্তু এই নীল নদের উৎপত্তি হয়েছে। এগুলো একটু মূলত তুমি মিলিয়ে পড়ার চেষ্টা করবে যে নীল নদ কোথা থেকে উৎপত্তি হয়েছে, আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই দীর্ঘতম কৃত্রিম খাল হচ্ছে মূলত সুয়েজ খাল। এখানে আরেকটা তথ্য তোমাদের একটু কনফার্ম করা জরুরি। অনেক সময় কিন্তু দীর্ঘতম কৃত্রিম খাল হিসেবে গ্র্যান্ড খালের নামও আসে এবং গ্র্যান্ড খালই হচ্ছে মূলত দীর্ঘতম কৃত্রিম খাল। এই গ্র্যান্ড খাল অবস্থিত মূলত চীনে, ঠিক আছে। এবং এই গ্র্যান্ড খাল হচ্ছে মূলত দীর্ঘতম কৃত্রিম খাল। কিন্তু এই যে গ্র্যান্ড খাল অপশনে থাকে না, অপশনে থাকে সুয়েজ খাল। তখন সুয়েজ খাল দেখাতে হবে। যদি গ্র্যান্ড খাল অপশনে থাকে তখন তুমি গ্র্যান্ড খাল দেখাবা, যদি গ্র্যান্ড খাল অপশনে না থাকে তখন তুমি সুয়েজ খাল দেখাবা, ঠিক আছে। তারপরে যাই আমরা যে দীর্ঘতম যুদ্ধ হচ্ছে শতবর্ষব্যাপী যুদ্ধ। দীর্ঘতম প্রাচীর হচ্ছে চীনের মহাপ্রাচীর এবং এই চীনের মহাপ্রাচীর কিন্তু যে মহাকাশ, এই মহাকাশ থেকে দেখা যায়। দীর্ঘতম সাঁতারের পথ হচ্ছে ইংলিশ চ্যানেল। এটা একটু মাথায় রাখতে পারো, কারণ এই যে ইংলিশ চ্যানেলে কিন্তু ফ্রান্স থেকে ইংল্যান্ডে পাড়ি দিয়ে বাংলাদেশের কিন্তু অনেক যে এই সাঁতারুরা কিন্তু এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল। দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিজ পর্বতমালা এবং দীর্ঘতম রেল সেতু হচ্ছে মূলত সান ফ্রান্সিসকো। তারপর আমরা যাই যে পৃথিবীর ক্ষুদ্রতম জিনিসগুলো এবং গভীরতম জিনিসগুলো নিয়ে। পৃথিবীর ক্ষুদ্রতম পাখি হচ্ছে হামিংবার্ড। মহাদেশ হচ্ছে ওশেনিয়া, এটা একটু মাথায় রাখতে পারো। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর। 5টা মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর এবং যে উত্তর মহাসাগর, এই উত্তর মহাসাগর হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মুসলিম দেশ হচ্ছে মূলত মালদ্বীপ এবং ক্ষুদ্রতম নদী হচ্ছে রো নদী, যেটা যুক্তরাষ্ট্রে অবস্থিত। এটা একটু মাথায় রাখতে পারো। তারপরে যাই যে পৃথিবীর গভীরতম খাল হচ্ছে গ্রিসের কোরিন্থ খাল। আমরা দীর্ঘতম খাল দেখে এসেছি মূলত চীনের গ্র্যান্ড খাল বা সুয়েজ খাল, এবং এখানে আছে গভীরতম খাল হচ্ছে মূলত গ্রিসের কোরিন্থ খাল। সমুদ্র খাত হচ্ছে ম্যারিয়ানা ট্রেঞ্চ, গুরুত্বপূর্ণ এটা। পৃথিবীর গভীরতম সমুদ্র খাত হচ্ছে ম্যারিয়ানা ট্রেঞ্চ এবং এটি অবস্থিত মূলত ফিলিপাইনের দিকে, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম গিরিখাত হচ্ছে মূলত গ্র্যান্ড ক্যানিয়ন এবং পৃথিবীর গভীরতম মহাসাগর হচ্ছে মূলত প্রশান্ত মহাসাগর। এটা গুরুত্বপূর্ণ। পৃথিবীর গভীরতম মহাসাগর মূলত প্রশান্ত মহাসাগর এবং হ্রদ হচ্ছে মূলত বৈকাল হ্রদ এবং এই বৈকাল হ্রদ মূলত রাশিয়াতে অবস্থিত। যে জিনিসগুলো দাগিয়ে দিলাম এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো খুব ভালো করে দেখবে, পুরো স্লাইডটাই পড়বে, এগুলো খুব গুরুত্ব দিয়ে দেখবে।
তারপরে দেখতে পাই আমরা পৃথিবীর উচ্চতম রাজধানী বা স্থান হচ্ছে মূলত বলিভিয়া। বলিভিয়া হচ্ছে বলিভিয়ার যে রাজধানী লাপাজ, এই লাপাজ হচ্ছে মূলত পৃথিবীর উচ্চতম রাজধানী এবং উচ্চতম স্থান। পৃথিবীর উচ্চতম পর্বতমালা হচ্ছে মূলত হিমালয় পর্বতমালা, এটা গুরুত্বপূর্ণ, এটা একবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা জিএসটিতে কিন্তু এটা এসেছিল। পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে মূলত টিটিকাকা হ্রদ, এটিও মূলত বলিভিয়াতে অবস্থিত। উচ্চতম সেনাঘাঁটি অবস্থিত সিয়াচেন, মূলত এটি কাশ্মীরের একটি অঞ্চল সিয়াচেন, ঠিক আছে। এবং এই যে ঘাটিটি এটি মূলত ভারতের ঘাটি, উচ্চতম সেনাঘাঁটি। উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি, গুরুত্বপূর্ণ। এই পামির মালভূমি মূলত যে আফগানিস্তান, ইরান, তাজিকিস্তান এই অঞ্চলে অবস্থিত। উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি। উচ্চতম জলপ্রপাত হচ্ছে এঞ্জেল জলপ্রপাত, যেটি ভেনেজুয়েলায় অবস্থিত। উচ্চতম গিরিপথ হচ্ছে আলপিনা গিরিপথ, ঠিক আছে। এবং উচ্চতম স্তম্ভ হচ্ছে আইফেল টাওয়ার। উচ্চতম স্ট্যাচু হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। স্ট্যাচু অফ লিবার্টি থেকে আরেকটা প্রশ্ন আসে যে স্ট্যাচু অফ লিবার্টি মূলত কে কাকে উপহার করেছে। আমরা দেখতে পাই যে ফ্রান্স কিন্তু আমেরিকাকে এই যে স্ট্যাচু অফ লিবার্টি, এই স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু মূলত উপহার দিয়েছে। এটা কিন্তু প্রশ্ন আসে, এই জিনিসগুলো খুব ভালো করে দেখবে। আগের মতোই আমাদের এখানে মূলত প্র্যাকটিস এমসিকিউ আসে, অর্থাৎ বিগত বছরে যে সকল প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে আমরা যাই যে দিবস নিয়ে, আমাদের চতুর্থ টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু দিবস, কারণ আমরা দেখেছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু দিবস থেকে প্রশ্ন থাকে, তো আমাদের দিবসগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। 21শে ফেব্রুয়ারি আমরা সবাই জানি এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, খুবই গুরুত্বপূর্ণ এটা। 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। 21শে মার্চ হচ্ছে বর্ণ বৈষম্য বিরোধী দিবস বা বিশ্ব বন দিবস। 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, এটাও খুব গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য দিবস। কারণ কি, এই যে দেখো এখানে 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, কারণ কি আমরা দেখতে পাই যে 1948 সালের 7ই এপ্রিল কিন্তু এই যে একটা প্রতিষ্ঠান আছে যেটা মূলত স্বাস্থ্য নিয়ে কাজ করে, ঠিক না, জাতিসংঘের একটি প্রতিষ্ঠান আছে যেটা মূলত স্বাস্থ্য নিয়ে কাজ করে, তার নাম কি, তার নাম হচ্ছে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা মূলত গঠিত হয়েছিল 1948 সালের 7ই এপ্রিল, এই জন্য কিন্তু 7ই এপ্রিল মূলত বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস বা ইংরেজিতে এটাকে বলা হয় আর্থ ডে, এটা একটু মাথায় রাখবা, এটাও প্রশ্ন আসে। 1 মে হচ্ছে মূলত মে দিবস বা শ্রমিক দিবস। 8ই মে হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস। 22শে মে হচ্ছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, এটা থেকে প্রশ্ন আসতে পারে, এটা একটু মাথায় রাখবে। 29শে মে হচ্ছে জাতিসংঘের শান্তি রক্ষী দিবস। 31শে মে হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। 26শে জুন হচ্ছে বিশ্ব মাদক বিরোধী দিবস। 11ই জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস, এটাও গুরুত্বপূর্ণ, এটা অনেকবার এসেছে। 6ই আগস্ট হিরোশিমা দিবস এবং 9ই আগস্ট নাগাসাকি দিবস, এটা আমরা জানি, ঠিক আছে। 9ই আগস্ট আরেকটা দিবস আছে, সেটা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। আমরা কিন্তু এই যে আদিবাসী বা উপজাতি, এটা নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিত পড়বো, এবং আমাদের যে আজকের টপিক, এই টপিকের মূল ফোকাসই হচ্ছে মূলত উপজাতি বা আদিবাসী, কারণ উপজাতি বা আদিবাসী থেকে প্রশ্ন আসেই, ঠিক আছে। তো এই 9ই আগস্ট হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। 8ই সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস। 15ই সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এটা একটু মাথায় রাখবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হচ্ছে 15ই সেপ্টেম্বর। ওজোন স্তর রক্ষা দিবস হচ্ছে তার ঠিক পরে, অর্থাৎ 16ই সেপ্টেম্বর। অহিংস দিবস হচ্ছে মূলত 2রা অক্টোবর। বিশ্ব শিক্ষক দিবস হচ্ছে 5ই অক্টোবর। জাতিসংঘ দিবস হচ্ছে 24শে অক্টোবর, এটাও গুরুত্বপূর্ণ। জাতিসংঘ দিবস 24শে অক্টোবর, এটা গুরুত্বপূর্ণ। পরবর্তীতে 9ই ডিসেম্বর হচ্ছে দুর্নীতি বিরোধী দিবস এবং 10ই ডিসেম্বর এটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানবাধিকার দিবস, খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, আমরা দেখতে পাই 1948 সালে 10ই ডিসেম্বর কিন্তু এই যে মানবাধিকার সনদ, এই মানবাধিকার সনদ কিন্তু মূলত স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং এই 10ই ডিসেম্বর যেহেতু মানবাধিকার সনদ স্বীকৃতি দেওয়া হয়েছিল, এজন্য কিন্তু এই যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস এটি হচ্ছে মূলত 10ই ডিসেম্বর। যে সালগুলো দাগিয়ে দিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদি সাল থেকে আসে, এই দাগানোগুলো থেকে আসবে, এগুলো খুব ভালো করে দেখবা। তারপরে যাই আমরা আমাদের পঞ্চম টপিক, অর্থাৎ ভৌগোলিক উপনামে। এই ভৌগোলিক উপনাম থেকেও কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাই যে এই স্থানের পূর্ব নাম কি ছিল, এই স্থানের প্রাচীন নাম কি ছিল, সুতরাং এগুলো আমাদেরকে দেখতে হবে। ঢাকার প্রাচীন নাম ছিল মূলত জাহাঙ্গীরনগর কিংবা ঢাবেক্কা বা ঢাক্কা, মূলত জাহাঙ্গীরনগরটা মূলত মাথায় রাখবা। চট্টগ্রামের প্রাচীন নাম ছিল ইসলামাবাদ, খুবই গুরুত্বপূর্ণ। এবং চট্টগ্রাম যে বন্দর, এই বন্দরের প্রাচীন নাম ছিল পোর্টো গ্রান্ডো, এটাও গুরুত্বপূর্ণ। ঢাকা, চট্টগ্রাম গুরুত্বপূর্ণ। তারপরে আছে কি, যে এই যে ভৌগোলিক উপনাম, এখানে আমরা কিছু বাদ দেখতে পাই, যেমন কি আমরা খুলনার নাম দেখতে পাই জাহানাবাদ, ফরিদপুরের নাম দেখতে পাই ফতেহাবাদ, ঠিক আছে। তারপরে আমরা আবার এইদিকে ময়মনসিংহের দেখতে পাই নাসিরাবাদ,
তারপরে আছে যে এইখানে আরও কিন্তু বাঁধ আছে, ঠিক আছে। তো এই যে বাঁধগুলো, এই বাঁধগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে এবং এটা অনেক অনেক সময় কনফিউজ হয়ে যায়, এগুলো একটু মাথায় রাখবা। খুলনা, খুলনা হচ্ছে জাহানাবাদ। ফরিদপুর ফ দিয়ে শুরু, তার মানে এখানেও ফ দিয়ে শুরু, ফরিদপুর ফাতেহাবাদ। কুষ্টিয়ার অপর নাম কিন্তু নদিয়া, এবং গাইবান্ধার প্রাচীন নাম ছিল ভবানীগঞ্জ। ফেনীর প্রাচীন নাম ছিল মূলত শমশেরনগর। রাজশাহীর প্রাচীন নাম রামপুর বোয়ালিয়া, রামপুর বোয়ালিয়া। সেন্ট মার্টিন, এটার প্রাচীন নাম ছিল নারিকেল জিঞ্জিরা, খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার এসেছে। তারপরে যদি যাই যে জামালপুর, জামালপুরের প্রাচীন নাম ছিল সিংহজানি, জামালপুরের প্রাচীন নাম ছিল সিংহজানি, জামালপুর জ দিয়ে শুরু, এই যে সিংহজানি, জানির জ দিয়ে শুরু। ময়মনসিংহের প্রাচীন নাম ছিল নাসিরাবাদ, গুরুত্বপূর্ণ। সোনারগাঁওয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম, এটা গুরুত্বপূর্ণ। দিনাজপুরেরটাও গুরুত্বপূর্ণ, দিনাজপুরের প্রাচীন নাম ছিল মূলত গন্ডোয়ানা ল্যান্ড। সিলেটের প্রাচীন নাম ছিল জালালাবাদ, এবং তুমি যদি যাও যে সিলেটের কিন্তু এখনো ক্যান্টনমেন্টের নাম হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট, ঠিক আছে। সিলেটে যদি কেউ যাও দেখবে যে সিলেটে যে ক্যান্টনমেন্ট অবস্থিত আমাদের সেনাবাহিনীর, সেটা কিন্তু কিন্তু বলা হয় জালালাবাদ ক্যান্টনমেন্ট, কারণ কি সিলেটের প্রাচীন নাম ছিল জালালাবাদ। আবার সিলেটের প্রাচীন নাম ছিল শ্রীহট্ট, গুরুত্বপূর্ণ এটা। নোয়াখালী কুমিল্লার প্রাচীন নাম ছিল মূলত সমতট, এবং আমরা দেখতে পাই এই যে প্রাচীন আমলে যে সকল জনপদগুলো ছিল, এই সমতট জনপদ কিন্তু নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল নিয়ে ছিল। হরিপুর, হরিপুর ছিল কিন্তু চট্টগ্রাম এবং সিলেট নিয়ে, কারণ তুমি যদি ম্যাপটা দেখতে পাও এখান থেকে কিন্তু বাংলাদেশের ম্যাপটাকে আলাদা করা যায়, ঠিক আছে। চট্টগ্রাম এবং সিলেটকে একটা স্ট্রেইট লাইন টেনে কিন্তু আলাদা করা যায়, এবং এই অঞ্চলটা ছিল মূলত হরিপুর নামে, ঠিক আছে। তো এই হরিপুরের প্রাচীন নাম ছিল মূলত হরিকেল। নিঝুম দ্বীপের প্রাচীন নাম ছিল বাউলার চর, এটা অনেক সময় আসে। বাংলা একাডেমির প্রাচীন নাম ছিল বর্ধমান হাউস। বঙ্গভবন, বঙ্গভবন কোনটা, যেটা মূলত গুলিস্তানে অবস্থিত, ঠিক আছে। আমাদের যে প্রেসিডেন্ট চুপ্পু যেটার ভিতরে থাকে সেটা হচ্ছে মূলত বঙ্গভবন। এই বঙ্গভবনের প্রাচীন নাম ছিল গভর্নর হাউস। মস্তানগড়ের প্রাচীন নামটা গুরুত্বপূর্ণ, পুণ্ডবর্ধন, এবং ময়নামতির প্রাচীন নামটাও গুরুত্বপূর্ণ, রোহিতগিরি, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। আমরা দেখলাম ওই জিনিসগুলো, এবং এখন আমরা চলে এসেছি আমাদের যে হোয়াট টপিক, অর্থাৎ হচ্ছে আমাদের যে উপজাতি। এই উপজাতি থেকে, উপজাতিটা পড়ানোর আগে আমি একটু পানি খেয়ে নিচ্ছি। তোমাদের এই যে যতটুকু পড়ালাম এর ভিতর থেকে তোমরা কি কোনো কিছু বুঝতে পারোনি এমন থাকলে তোমরা চাইলে কমেন্ট করতে পারো। এখন যে যতটুকু বুঝালাম ততটুকুর ভিতরে কিছু বুঝে না থাকলে তোমরা কমেন্ট করতে পারো। আমি কমেন্ট দেখছি এবং পানি খাচ্ছি একটুখানি। কিছু না বুঝে থাকলে তোমরা এখনই কমেন্ট করতে পারো। প্রবলেম নেই, অনেকে বলছো প্রবলেম নেই, ঠিক আছে, খুবই ভালো। প্রবলেম না থাকলে ভালো, ঠিক আছে। প্রবলেম নেই মানে বলা যায় যে মোটামুটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। চলো আমরা তারপর আমাদের যে হট টপিক, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে, সেটা মূলত শুরু করি। উপজাতি, ঠিক আছে। আমাদের দেশে মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে মূলত 50টি, এবং সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী এরা বসবাস করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। পার্বত্য চট্টগ্রামে 13টি উপজাতি রয়েছে। প্রশ্ন থাকতে পারে, এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দুইটা তথ্যই গুরুত্বপূর্ণ, যেমন বাংলাদেশে মূলত 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এবং সবচেয়ে বেশি বসবাস করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। পার্বত্য চট্টগ্রাম মানে কি, পার্বত্য চট্টগ্রামে মূলত 3টি জেলা রয়েছে, তিনটি জেলা রয়েছে। এক হচ্ছে খাগড়াছড়ি, দ্বিতীয় হচ্ছে রাঙামাটি, এবং তৃতীয় হচ্ছে মূলত বান্দরবান। খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান, পার্বত্য চট্টগ্রামে এই 3টি জেলা রয়েছে। এই 3টি জেলায় মূলত 13টি উপজাতি বসবাস করে। বাংলাদেশের অধিকাংশ আদিবাসী আমরা দেখতে পাই পিতৃতান্ত্রিক, কিন্তু মাতৃতান্ত্রিক আমরা দেখতে পাই 2টা উপজাতিকে। এরা হচ্ছে গারো এবং খাসিয়া, খুবই গুরুত্বপূর্ণ এটা। গারো এবং খাসিয়া এরা হচ্ছে মূলত মাতৃতান্ত্রিক আদিবাসী। এই যে আদিবাসী ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী বা সম্প্রদায়ের কথা বলা আছে বাংলাদেশের সংবিধানে যে 23-এর ক, এই 23-এর ক অনুচ্ছেদে, এই তথ্যটাও খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানের 23-এর ক অনুচ্ছেদে মূলত এই যে উপজাতি আছে তাদেরকে নিয়ে বলা আছে। এবং খাগড়াছড়ি আদিবাসী রাজা, তিনি মূলত বোমাং রাজা নামে পরিচিত। তারপরে যদি আমরা আদিবাসী থেকে যাই, আদিবাসী থেকে কিন্তু মূলত যে তাদের অবস্থান, অর্থাৎ তারা কোন জায়গাতে বসবাস করে,
এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। বিশেষ করে তুমি এখানে প্রথম দিকে দেখতে পাবা যে এই যে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, কিন্তু কিছু কিছু আদিবাসী বা উপজাতি আছে তারা মূলত সিলেট, তারপর হচ্ছে উত্তরবঙ্গের যে জেলা, এই জেলাগুলোতে বসবাস করে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে দেখে যেতে হবে। এই যে চাকমারা বসবাস করে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, মনে রাখবা কিভাবে, চাকমারা বসবাস করে পার্বত্য চট্টগ্রামে। শেষ, পার্বত্য চট্টগ্রামে কয়টা জেলা? 3টা জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান, এবং এই রাঙামাটি হচ্ছে তাদের প্রধান আবাসস্থল। ঠিক আছে, চাকমারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। মারমারা তারাও মূলত পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। ত্রিপুরারাও মূলত খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানে বসবাস করে। ঠিক আছে, তার মানে পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, কিন্তু ত্রিপুরাদের আমরা কিছু কিছু অংশ কিন্তু সিলেটেও দেখতে পাই। ঠিক আছে, সিলেটেও কিন্তু কিছু কিছু ত্রিপুরা রয়েছে। ত্রিপুরার প্রধান আবাসস্থল হচ্ছে খাগড়াছড়িতে, পার্বত্য চট্টগ্রামে তো বসবাস করে, তার সাথে সিলেটে বসবাস করে, এবং তাদের প্রধান আবাসস্থল হচ্ছে মূলত খাগড়াছড়ি। লুসাইরাও মূলত বসবাস করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। খুমিরা বসবাস করে বান্দরবানের রুমাল, আসা এবং থানজি উপজেলায়। এটা একটু আলাদা করে মাথায় রাখতে হবে যে খুমিরা বসবাস করে বান্দরবানের রুমাল, আসা এবং থানচি উপজেলায়। সাঁওতাল খুবই গুরুত্বপূর্ণ, সাঁওতাল। ঠিক আছে, সাঁওতালরা বসবাস করে রাজশাহী, বগুড়া, দিনাজপুর এবং রংপুরে। এই জিনিসটা একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারো যে রাজশাহীর বিডিআর কে সাঁওতালরা খুব ভয় পায়। রাজশাহীর, আমি লিখছি টেকনিকটা, রাজশাহীর বিডিআর কে সাঁওতালরা খুব ভয় পায়। রাজশাহীর বিডিআর কে সাঁওতালরা খুব ভয় পায়। রাজশাহীর বিডিআর কে সাঁওতালরা ভয় পায়। এখন খেয়াল করো যে এই যে রাজশাহী, তার মানে কি সাঁওতালরা রাজশাহীতে বসবাস করে। বিডিআর মানে হচ্ছে বিতে বগুড়া, দিতে দিনাজপুর, আর দে রংপুর। ঠিক আছে, রাজশাহীর বিডিআর কে সাঁওতালরা ভয় পায়, তার মানে হচ্ছে সাঁওতালরা বসবাস করে রাজশাহীতে, বগুড়া, দিনাজপুর এবং রংপুরে বসবাস করে। শেষ, সাঁওতালরা রাজশাহী, বগুড়া, দিনাজপুর এবং রংপুরে বসবাস করে। গুরুত্বপূর্ণ এটা, সাঁওতালদেরটা মাথায় রাখতে হবে। ওরা মূলত বগুড়া, দিনাজপুর, রংপুর এবং নওগাঁয় বসবাস করে। এটা মাথায় রাখতে পারো এইভাবে যে বিডিআরএন, ওরা বিডিআরএন এ বসবাস করে, বগুড়া, দিনাজপুর, রংপুর এবং হচ্ছে নওগাঁ। কিন্তু এই যে ওরাও রাজবংশী, তারপরে যে আমরা রাজবংশী, এটা মাথায় রাখতে হবে। ওরাওদেরটা মাথায় রাখতে হবে, বিডিআরএন দিয়ে মাথায় রাখতে পারো। রাজবংশীরা বসবাস করে রাজশাহী, বগুড়া, দিনাজপুর, অর্থাৎ বিডিআর, এবং হচ্ছে যে রংপুরে বসবাস করে। কিন্তু এই যে এই রাজবংশীদের প্রধান আবাসস্থল হচ্ছে দিনাজপুর এবং রংপুর। এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, দিনাজপুর এবং রংপুর, এবং অপশনে কিন্তু দিনাজপুর বা রংপুর থাকে। রাজশাহী মূলত রাজবংশী যারা আছে তারা মূলত রংপুর এবং দিনাজপুরে বসবাস করে। এখানে রাজবংশী র দিয়ে শুরু, রংপুর র দিয়ে শুরু, তো পুর আছে, তার মানে দিনাজপুরে বসবাস করে। এই দুইটা একটু মাথায় রাখতে হবে, রাজবংশীরা রংপুর এবং দিনাজপুরে বসবাস করে। অপশনে রংপুর, দিনাজপুর থেকেই যাবৎকাল পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। ঠিক আছে, যে রাজবংশীরা কোথায় বসবাস করে, হয় সেখানে রংপুর ছিল, না হলে সেখানে দিনাজপুর ছিল। গারো, এটাও গুরুত্বপূর্ণ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এবং টাঙ্গাইলে বসবাস করে। নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এবং টাঙ্গাইলে গারোরা বসবাস করে। ঠিক আছে, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এবং টাঙ্গাইলে বসবাস করে। তারপরে হাজংরা বসবাস করে নেত্রকোনা এবং ময়মনসিংহে। গারোদেরটা মনে রাখবা, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এবং টাঙ্গাইল। তারপর গারো থেকে আসবে হাজংরা বসবাস করে নেত্রকোনা এবং ময়মনসিংহে। শেষ, হাদুইরা বসবাস করে নেত্রকোনা জেলার শ্রীবর্ধী এবং বেরিশিরি অঞ্চলে। তারপরে এইখানে আমরা দেখতে পাই কিছু গুরুত্বপূর্ণ আছে যারা মূলত সিলেটে বসবাস করে। মণিপুরি, খাসিয়া, পাঙ্গন, মুন্ডা, পাত্র। মণিপুরি, খাসিয়া, পাঙ্গন, মুন্ডা, পাত্র, একসাথে বলবা, মণিপুরি, খাসিয়া, পাঙ্গন, মুন্ডা, পাত্র। এরা বসবাস করে মূলত সিলেটে। এটাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মণিপুরি, খাসিয়া, পাঙ্গন, মুন্ডা, পাত্র, এই পাঁচটা মূলত সিলেটে বসবাস করে। রাখাইনরা বসবাস করে কক্সবাজার এবং পটুয়াখালীতে। কক্সবাজারে তারা বেশি বসবাস করে। ঠিক আছে, যদি অপশনে যদি কক্সবাজার, পটুয়াখালী দুইটাই থাকে, অপশন উত্তর হবে কক্সবাজার। রাখাইনরা কক্সবাজার এবং পটুয়াখালীতে বসবাস করে। কোচরা বসবাস করে শেরপুরে। কোল যারা আছে তারা চাঁপাইনবাবগঞ্জে বসবাস করে, এবং টিপরারা মূলত কুমিল্লাতে বসবাস করে। ঠিক আছে, টিপরারা কুমিল্লায় বসবাস করে। এই যে অবস্থান আদিবাসীদের বা উপজাতিদের, এখান থেকে প্রশ্ন আসে, এগুলো ভালো করে একটু দেখে যেতে হবে। ঠিক আছে, তারপরে যাই আমরা কিছু স্পেসিফিক উপজাতিদেরকে নিয়ে একটু বিস্তারিত জানতে হবে। এই যে চাকমারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি। বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি কোনটা, প্রশ্ন আসতে পারে। উত্তর হবে কি? উত্তর হবে চাকমারা। তো এই যে চাকমারা নৃতাত্ত্বিকভাবে মূলত মঙ্গোলীয়। ঠিক আছে, নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলীয়। বিষয়টা কেমন? তারা মূলত যে চীন
বা আমরা বলতে পারি যে চীনের যে তিব্বত অঞ্চল, স্পেসিফিক্যালি বললে এই তিব্বত অঞ্চল থেকে যারা এসেছে তাদেরকে মূলত মঙ্গোলীয় হিসেবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, তো চাকমারা মূলত এই তিব্বতের অঞ্চল থেকে এসেছে বলে ধারণা করা হয়। চাকমা সমাজে পাড়া বা এলাকা মূলত আদাম নামে পরিচিত। আদামের প্রধান হচ্ছেন, দেখো এখানে খেয়াল করো, চাকমা সমাজে পাড়া বা এলাকা মূলত আদাম নামে পরিচিত, পাড়া বা এলাকা, এবং এই আদামের প্রধানকে বলা হয় কারবারি। আদামের প্রধানকে বলা হয় কারবারি, এবং তারা গ্রামকে বলে মূলত মৌজা। একটা হচ্ছে পাড়া, একটা হচ্ছে গ্রাম। পাড়া তো একটা ছোট্ট অংশ, গ্রাম হচ্ছে পুরো অংশ। গ্রামকে বলে মূলত তারা মৌজা, এবং গ্রামের মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। মানে তারা পাড়ার এলাকা প্রধান যিনি থাকে তাকে বলা হয় কারবারি, এবং যে গ্রাম থাকে বা মৌজা থাকে, যেটাকে তারা গ্রামকে মৌজা বলে, এই মৌজার প্রধানকে তারা বলে মূলত হেডম্যান। ঠিক আছে, এই জিনিস দুটো জিনিস একটু মাথায় রাখবা, কারবারি এবং হচ্ছে মূলত হেডম্যান। এবং তাদের সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ উৎসব হচ্ছে মূলত বুদ্ধ পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা তাদের সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ উৎসব। এবং চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে মূলত ফেবো। তারপর যাই আমরা মারমাদের নিয়ে। মারমারা মূলত মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আমরা এটা দেখেছি মঙ্গোলীয় কারা। বাংলাদেশের তারা দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমা, এটা মাথায় রাখবে। চাকমাদের পরেই মূলত মারমাদের অবস্থান। সাঁওতাল, সাঁওতালরা মূলত আদি অস্ট্রেলীয়। আদি অস্ট্রেলীয় বিষয়টা কি, তারা আদি অস্ট্রেলীয় বলা হয় তাদেরকে যারা মূলত যে ইন্দোনেশিয়া বা অস্ট্রেলিয়ার যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো থেকে যারা এসেছে তাদেরকে আদি অস্ট্রেলীয় বলা হয়। একটু খেয়াল করবা যে তোমাকে যদি বলে চাকমা মারমারা এরা নৃতাত্ত্বিক বিচারে কেমন, সব উত্তর হবে মঙ্গোলীয়। ঠিক আছে, চাকমা মারমা বা অন্য যে সকল বলুক বেশিরভাগই উত্তর হবে মঙ্গোলীয়। কিন্তু সাঁওতাল বললে শুধু মনে রাখবা যে আদি অস্ট্রেলীয়, এবং সাঁওতালদের থেকে মূলত প্রশ্নগুলো আসে থাকে আদি অস্ট্রেলীয়। সাঁওতালদের ঐতিহ্যবাহী নাচ হচ্ছে ঝুমুর নাচ, গুরুত্বপূর্ণ এটা। সাঁওতালদের ঐতিহ্যবাহী নাচ হচ্ছে ঝুমুর নাচ। এভাবে মূলত তারা এখানে দেখতে পাচ্ছ যে 15-20 জন একসাথে মিলে তারপর হচ্ছে মূলত নাচে। ঠিক আছে, এবং এটা হচ্ছে তাদের মূলত ঐতিহ্যবাহী নাচ। সাঁওতাল সমাজের মূল ভিত্তি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এবং পঞ্চায়েত পরিচালনা করেন মূলত 5 জন মাঝি পৌরাণিক। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সিধু মুর্মু এবং কানু মুর্মুর নেতৃত্বে ব্রিটিশ ভারত উপনিবেশিক ও জমিদারি শাসন বিরোধী আন্দোলন সাঁওতাল বিদ্রোহ সংগঠিত 1855 সালে। সালটা একটু মাথায় রাখতে পারো, কিন্তু এখানে নামটা মাথায় রাখতে হবে যে এই যে সাঁওতাল বিদ্রোহে সাঁওতালদের নেতৃত্ব ছিল সিধু মুর্মু এবং কানু মুর্মু। তারপরে যাই আমরা মূলত গারোদেরকে নিয়ে। গারোরা নিজেদেরকে পাহাড়ের মানুষ বা মান্দি নামে বা আচিক মান্দি নামে মনে করে। গারোরাও হচ্ছে মূলত মঙ্গোলয়েড, মানে হচ্ছে তারা মূলত যে তিব্বত বা চীন এই অঞ্চল থেকে এসেছে। গারো বা মান্দিদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারেক। তাদের আদি ধর্মের নাম হচ্ছে মূলত সাংসারেক, এটা একটু মাথায় রাখবা। তাদের যে ঐতিহ্যবাহী পোশাক, গারোদের যে নারীরা আছে তাদের যে ঐতিহ্যবাহী পোশাক এটাকে বলা হয় দকমান্দা বা দকশাড়ি। দকমান্দা বা দক শাড়ি বলা হয় তাদের যে প্রাচীন পোশাক বা ঐতিহ্যবাহী পোশাক সেটাকে। এবং গারোদের নিজেদের ভাষাকে বলা হয় আচিক খুশিক, অর্থাৎ পাহাড়ি ভাষা। এটা মাথায় রাখতে হবে। গারোদের ভাষার নাম কি, এরকম একটা প্রশ্ন আসে, হবে কি আচিক খুশিক। তারপরে যাই আমাদের উৎসব নিয়ে। উৎসব থেকে প্রশ্ন থাকে, খুবই গুরুত্বপূর্ণ। উৎসব থেকে প্রশ্ন থাকে, এগুলো দেখতে হবে, খুব ভালোভাবে দেখতে হবে। চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু। ঠিক আছে, এটা মনে রাখতে পারো চাবি দিয়ে, চাবি, চাকমা বিজু। ঠিক আছে, চাবি হচ্ছে মূলত চাকমাদের উৎসবের নাম। ঠিক আছে, চাতে চাকমা, বিতে বিজু, চাবি দিয়ে তুমি মূলত মনে রাখতে পারো। ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে মূলত বৈশুক, মাথায় রাখতে হবে এটা। ত্রিপুরাদের উৎসবের নাম হচ্ছে বৈশুক, এবং মারমাদের উৎসবের নাম হচ্ছে মূলত সাংগ্রাই। মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। এখন এই জায়গায় খেয়াল করে যে চাকমা, মারমা, ত্রিপুরা, এদের যে ত্রিপুরাদের বৈশুক আছে, এখানে বৈশুক থেকে বই নিয়ে মারমাদের যে সাংগ্রাই উৎসব আছে এই সাংগ্রাইয়ের সা নিয়ে, এবং এখানে যে চাকমাদের যে বিজু আছে বিজুর বি নিয়ে তারা একটা উৎসব পালন করে মূলত পহেলা বৈশাখের দিনেই বা তার আগে। পয়লা বৈশাখের দিনেই মূলত এটা যে বর্ষবরণ উৎসব বলা হয়, এই বর্ষবরণ উৎসব পালন করে। এটা হচ্ছে মূলত বৈশাখে, অনেক সময় এটা প্রশ্ন থাকে। ঠিক আছে, তাদের যে উৎসবগুলো এই উৎসবগুলো গুরুত্বপূর্ণ। গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা। গারোদের উৎসবের নাম কি, ওয়াঙ্গালা। একটু মজা করে পড়বা। ঠিক আছে, একটু মজা করে শব্দ করে পড়বা, দেখবে যে এগুলো মাথায় এসে যাচ্ছে। সাঁওতালদের উৎসবের নাম হচ্ছে সোহরাই, এগুলো থেকে প্রশ্ন থাকে। ওরাওদের উৎসবের নাম হচ্ছে ফাগুয়া। রাখাইনদের উৎসবটা বলতে হবে, তারা মূলত জলকেলি বা সান্দ্রে, তাদের ভাষায় বলা হয় সান্দ্রে বা জলকেলি, অর্থাৎ জল উৎসব খেলে। এটা হচ্ছে মূলত রাখাইনরা। মোরংদের উৎসবের নাম হচ্ছে সিয়াসক, এবং মণিপুরীদের উৎসবের নাম হচ্ছে মহারাম লীলা। যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো গুরুত্বপূর্ণ। তারপর তাদের ধর্ম নিয়ে আমরা একটু দেখি, চলো। এখানে ধর্মটা আমরা একটু টেকনিক দিয়ে, যারা বৌদ্ধ ধর্মের সেটা একটা টেকনিক দিয়ে আমরা মনে রাখতে পারি। পরের স্লাইডে আমাদের অ্যাড করা আছে, খেয়াল করো। তঞ্চু খুরা বৌদ্ধ চাকরকে চাকু মেরে দরজায় খিল দিল। তঞ্চু খুরা বৌদ্ধ চাকরকে চাকু মেরে দরজায় খিল দিল। এটা এই টেকনিকটা মাথায় রাখলেই মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী কারা এটা তুমি ইজিলি মাথায় রাখতে পারবা। তঞ্চু খুরা বৌদ্ধ চাকরকে চাকু মেরে দরজায় খিল দিল।
তঞ্চু থেকে আসবে আমাদের তঞ্চঙ্গা, খুরার খু থেকে আসবে খুমি, রা থেকে আসবে রাখাইন। ঠিক আছে, এই যে বৌদ্ধ থেকে আসবে বৌদ্ধ ধর্মাবলম্বী, চাকর থেকে আসবে চাকমা, এবং চাকু থেকে আসবে চাক উপজাতি, এবং খিলের খি থেকে আসবে মূলত খিয়াং। ঠিক আছে, খুবই ইজি। তঞ্চু খুরা বৌদ্ধ চাকরকে চাকু মেরে দরজা খিল দিল। তঞ্চু থেকে তঞ্চঙ্গা, খুতে খুমি, রাতে রাখাইন, চাকর থেকে চাকমা, চাকু থেকে চাক, এবং হচ্ছে খিল থেকে, এখান থেকে খি থেকে আসবে মূলত খিয়াং। তারপরে যে আমরা হিন্দু ধর্মাবলম্বী কারা, এটা খ্রিস্টান ধর্মাবলম্বী কারা, এটা আমরা একটা টেকনিক দিয়ে মাথায় রাখতে পারি। খ্রিস্টান লুসাই বোম মেরে গরু মহিষ খাসি মারে। খ্রিস্টান লুসাই বোম মেরে গরু মহিষ খাসি মারে, একদম ইজি। খ্রিস্টান লুসাই বোম মেরে গরু মহিষ খাসি মারে। তো এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী তারা, এখানে উপজাতি কারা, উপজাতি হবে লুসাই। তারপরে আমরা এখানে বোম উপজাতি দেখতে পাই। তারপরে এখানে গরু থেকে আসবে গারো, এবং মহিষ থেকে মূলত মাহাতো নামে একটা উপজাতি আছে, মাহাতো, মাহাতো, এটা একটা উপজাতি আছে। এবং খাসি থেকে আসবে মূলত খাসিয়া। খ্রিস্টান লুসাই বোম মেরে গরু মহিষ খাসি মারে, খ্রিস্টান প্রথম উপজাতি হচ্ছে লুসাই, বোম থেকে আসবে বোম, তারপর এখানে গরু থেকে আসবে গারো, মহিষ থেকে আসবে মাহাতো, এবং খাসি থেকে আসবে খাসিয়া। এরা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী। তারপরে আছে যারা প্রকৃতি পূজা করে। ঠিক আছে, প্রকৃতি পূজারী যারা, তাদেরকে মনে রাখতে পারো মমুরাজ প্রকৃতি পূজারী ছিলেন। কে প্রকৃতি পূজারী ছিলেন? মমুরাজ। এখানে মূলত মু থেকে আসবে মুন্ডা, এবং রাজ থেকে আসবে মূলত রাজবংশী। এরা মূলত প্রকৃতি পূজারী ছিলেন। তো আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী শেষ, সাঁওতাল খ্রিস্টান ধর্মাবলম্বী শেষ, এবং হচ্ছে মূলত আমাদের যে প্রকৃতি পূজার এটা শেষ। আমাদের এখন দেখতে হবে হিন্দু কারা। হিন্দু হচ্ছে মূলত সাঁওতাল এবং ত্রিপুরারা। সাঁওতাল এবং ত্রিপুরা এরা হচ্ছে মূলত হিন্দু। ঠিক আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে মূলত ইসলাম ধর্মাবলম্বী কারা। ইসলাম ধর্মাবলম্বী হচ্ছে মূলত পাঙ্গন এবং লাউয়ারা। পাঙ্গন এবং লাউয়া এরা হচ্ছে মূলত ইসলাম ধর্মাবলম্বী। অপরদিকে বৈষ্ণব ধর্মাবলম্বী হচ্ছে মূলত মণিপুরীরা। মণিপুরীরা হচ্ছে মূলত বৈষ্ণব ধর্মাবলম্বী। এগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে, দুই একবার পড়লে এগুলো হয়ে যাবে। তারপরে যাই উপজাতিদের ভাষা নিয়ে। ভাষা থেকেও প্রশ্ন থাকে, এগুলো দেখতে হবে। ত্রিপুরাদিদের ভাষার নাম হচ্ছে ককবরক, একটা মুরগির সাউন্ডের মতো, ককবরক। ঠিক আছে, তো মুরগির সাউন্ড যাদের ভাষা তাদের হচ্ছে মূলত ত্রিপুরা, ককবরক। ইজিলি মনে রাখতে পারো। ঠিক আছে, আমি কিন্তু সমালোচনা করছি না ভাষা নিয়ে, ইজিলি মনে রাখার জন্য বলছি। ককবরক এটা হচ্ছে মূলত ত্রিপুরাদের ভাষা। সাঁওতালদের ভাষার নাম হচ্ছে সাঁওতালি। ওরাওদের ভাষাটা অনেক সময় প্রশ্ন আসে, কুরুক বা সাদ্রি। কুরুক বা সাদ্রি হচ্ছে মূলত ওরাওদের ভাষার নাম। গারোদের ভাষার নাম হচ্ছে মান্দি বা আশিক খুশি, এটা আমরা দেখে এসেছি অলরেডি। এবং খাসিয়াদের ভাষার নাম হচ্ছে মন খেমে। খাসিয়া খেমে, ঠিক আছে, মন খেমে তাদের ভাষার নাম। তারপরে উপজাতি সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে হবে, যে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম আদিবাসী সাংস্কৃতিক একাডেমি অবস্থিত নেত্রকোনার বিরিশিরিতে। নেত্রকোনায় বিরিশিরিতে মূলত এটি অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম আদিবাসী সাংস্কৃতিক একাডেমি কোথায় অবস্থিত, প্রশ্ন থাকতে পারে। নেত্রকোনার বিরিশিরিতে অবস্থিত। তারপরে আমরা দেখতে পাই যে আরো একটি আদিবাসী সাংস্কৃতিক একাডেমি রয়েছে, যার নাম হচ্ছে মণিপুর ললিতকলা একাডেমি। এবং এই মণিপুর ললিতকলা একাডেমি অবস্থিত মূলত কমলগঞ্জ অর্থাৎ মৌলভীবাজারে। এই তথ্যটা একটু গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম আদিবাসী সাংস্কৃতিক একাডেমি কোথায় অবস্থিত, নেত্রকোনা বিরিশিরিতে। এবং মণিপুর ললিতকলা একাডেমি অবস্থিত কমলগঞ্জের মৌলভীবাজারে। তারপরে আমরা দেখতে পাই যে মণিপুরীরা মূলত মৈতৈ নামেও পরিচিত। রাখাইন উপজাতিরা মূলত বাংলাদেশে এসেছে মিয়ানমার থেকে, এবং মায়ানমারের একটা কিন্তু স্টেট আছে বা হচ্ছে রাজ্য আছে যেটাকে বলা হয় রাখাইন স্টেট। ঠিক আছে, এই রাখাইন থেকে কিন্তু মূলত যে রাখাইন যে উপজাতি আছে বাংলাদেশের, তারা মূলত এই যে রাখাইন স্টেট থেকে মূলত এসেছে। এবং এই রাখাইন স্টেটটি মূলত মিয়ানমারের। এবং আমরা যারা রোহিঙ্গা যাদেরকে বলি, তারাও কিন্তু এই রাখাইন স্টেট থেকে এসেছে। ঠিক আছে, এই রাখাইন স্টেটের ভিতরে কিন্তু আরাকান রয়েছে। আরাকান থেকে মূলত রোহিঙ্গারা এসেছে। একটা প্রশ্ন আসে যে আরাকানের প্রাচীন নাম কি? ঠিক আছে, রাখাইন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ এটা যে রাখাইন স্টেটের প্রাচীন নাম কি? রাখাইন স্টেটের প্রাচীন নাম হচ্ছে আরাকান। রাখাইন স্টেটের প্রাচীন নাম হচ্ছে মূলত আরাকান। গুরুত্বপূর্ণ এগুলো। তারপরে যাই আমরা যে ওরাও উপজাতি যারা আছে, তারা গ্রাম প্রধানকে বলে মূলত মাহাতো। ওরাও উপজাতি গ্রাম প্রধানকে মূলত বলে মাহাতো। এবং পুত্র পিতার পরিচয় এবং কন্যা যিনি থাকেন তিনি মাতার পরিচয়ে পরিচিত হন মূলত ত্রিপুরা সমাজে। এটা গুরুত্বপূর্ণ। পুত্র পিতার পরিচয়ে এবং কন্যা মূলত মাতার পরিচয়ে পরিচিত হন কোন সমাজে? ত্রিপুরা সমাজে মূলত পরিচিত হন। এগুলো মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ। তারপরে একটু যাই যে বাংলাদেশে বাস করে না এমন আদিবাসী কারা। এমন একটা প্রশ্ন দেখা যায় যে নিচের কোন উপজাতি বাংলাদেশে বসবাস করে না? তো বাংলাদেশে বসবাস করে না এমন আদিবাসী হচ্ছে নাগা, মাউরি,
কাফির এবং হচ্ছে জুলু, ঠিক আছে, নাগা, মাউরি, কাফির এবং জুলু। খেয়াল করো, এই যে নাগা, আমরা জানি ভারতের একটি রাজ্য আছে যাকে বলা হয় নাগাল্যান্ড, মনে আছে, পড়েছো না এগুলো বাংলাদেশের পরিচয়ে? নাগাল্যান্ড সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত। এই নাগাল্যান্ডের যে উপজাতি তাকে বলা হয় মূলত নাগা। মাউরি, এই মাউরি হচ্ছে মূলত নিউজিল্যান্ডের। মাউরি কোন জায়গার? মাউরি মূলত নিউজিল্যান্ডের আদিবাসী। এবং দেখা যায় যে নিউজিল্যান্ডের যে সংসদ থাকে, সংসদে দেখবা যে একটা সাউন্ড খুব ভাইরাল হয়েছিল, ঠিক আছে, একজন নারী মানে অদ্ভুত রকমের একটা সাউন্ড করেছে, সেটা হচ্ছে মূলত যে এই যে মাউরি, এই মাউরি তিনি ছিলেন মূলত মাউরি আদিবাসীর অন্তর্ভুক্ত। অপরদিকে কাফির, কাফির মূলত যে পাকিস্তান এবং আফগানিস্তান, পাকিস্তান পাকিস্তান ও আফগানিস্তান, পাকিস্তান ও আফগানিস্তান, ঠিক আছে, এই অঞ্চলটাতে মূলত এই যে কাফিররা বসবাস করে। জুলু, জুলু মূলত আমরা দেখতে পাই দক্ষিণ আফ্রিকায়। আমি খুব এখানে টেন দিয়ে লিখে দিলাম, ঠিক আছে, টেনে দিয়ে লিখে দিলাম, জুলুরা বসবাস করে মূলত দক্ষিণ আফ্রিকায়। জুলুরা বসবাস করে দক্ষিণ আফ্রিকায়। গুরুত্বপূর্ণ এগুলো, ঠিক আছে। দেশগুলো গুরুত্বপূর্ণ না, দেশগুলো আমি তোমাকে জাস্ট দেখানোর জন্য বললাম। কোন উপজাতি বসবাস করে না এটা তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে যাই, পুরুষের চেয়ে বেশি বয়স্ক মেয়ে বিয়ে করে মূলত তঞ্চঙ্গা নিগ্রোষ্ঠী। তঞ্চঙ্গা নিগ্রোষ্ঠীরা মূলত পুরুষের চেয়ে বেশি বয়স্ক মেয়ে বিয়ে করে। এবং জুম চাষের বিকল্প পদ্ধতির নাম হচ্ছে মূলত সল্ট। কঠিন চিবর দান, এটি হচ্ছে একটি বলতে পারো যে উৎসব, এটি হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব এবং এটি মূলত পালন করা হয় রাঙামাটির যে রাজবন বিহার সেখানে মূলত পালন করা হয়। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যের ভিতরে এই তথ্যটা গুরুত্বপূর্ণ। এবং কঠিন চিবর দান কোথায় পালন করা হয়? অনেক সময় অপশনে থাকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। কারণ কি, এখানে দেখো যে রাঙামাটি, আমরা বলেছি যে পার্বত্য চট্টগ্রামে 3টি জেলা রয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান। রাঙামাটি তো মূলত পার্বত্য চট্টগ্রামেরই অন্তর্ভুক্ত, তো অপশন থাকে যে কঠিন চিবর দান কোন অঞ্চলে পালন করা হয়? পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পালন করা হয়। আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র ট্রাইবাল কালচারাল একাডেমি, এটি অবস্থিত মূলত দিনাজপুরে। এবং সমতলে দেশের বৃহত্তম আদিবাসী, গুরুত্বপূর্ণ, আমরা দেখে এসেছিলাম যে আমরা যদি আদিবাসীদের সংখ্যার কথা বলি তখন দেখি যে আমরা বলি যে চাকমা, মারমা এবং ত্রিপুরা। চাকমা, মারমা, ত্রিপুরা এরা হচ্ছে সংখ্যার দিক দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক না? চাকমা, মারমা, ত্রিপুরা। কিন্তু এই যে চাকমা, মারমা, ত্রিপুরা এরা কোথায় বসবাস করে? মেইনলি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেই তো তারা বসবাস করে, ঠিক না? এই যে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। কিন্তু সমতলে দেশের বৃহত্তম আদিবাসী হচ্ছে সাঁওতাল। কারণ কি, এই সাঁওতালরা আমরা একটা টেকনিক দিয়ে পড়েছিলাম, মনে আছে যে রাজশাহীর বিডিআর কে সাঁওতালরা খুব ভয় পায়, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর। তো এই যে এই অঞ্চলগুলো রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর এগুলো হচ্ছে সমতল অংশ, ঠিক আছে, এগুলো পাহাড় না মূলত। তো এই যে সমতলে দেশের বৃহত্তম আদিবাসী হচ্ছে মূলত সাঁওতাল। গুরুত্বপূর্ণ, অনেক সময় প্রশ্ন আসে এবং আমরা বুঝি না কিন্তু এই প্রশ্নগুলো। মারমা যে আদিবাসী রয়েছে তারা যে পাহাড়ের পাদদেশে বসবাস করে সেটি হচ্ছে মূলত চিম্বুক পাহাড়। এই চিম্বুক পাহাড়ের পাদদেশে মারমারা বসবাস করে। যে জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক সেটি হচ্ছে চাকমা। চাকমা জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থকে বলা হয় ত্রিপিটক। গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে, এই তথ্যটা একটু গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। তারপরে মূলত মণিপুরী যে নৃত্য আছে, মণিপুরী নৃত্য মূলত সিলেট অঞ্চলের। মণিপুরী নৃত্য মূলত সিলেট অঞ্চলের। প্রশ্ন থাকে যে মণিপুরী নৃত্য কোন অঞ্চলে পালন করা হয়? সিলেট অঞ্চলে পালন করা হয়। তারপরে আমরা যাই যে পার্বত্য চট্টগ্রাম যে সকল শান্তি চুক্তি, এই যে পার্বত্য চট্টগ্রাম আমরা সবসময় দেখতে পাই যে পার্বত্য চট্টগ্রামে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করে, ঠিক না? এবং পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে নির্দিষ্ট কিছু মানুষ তারা কিন্তু যে জুমল্যান্ড, এই জুমল্যান্ড গঠন করতে চায়, ঠিক আছে, যে মায়ানমারের কিছু অংশ নিয়ে এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে তারা জুমল্যান্ড গঠন করতে চায়। তো এই জন্য মূলত বাংলাদেশের সরকার সবসময় কাজ করে আসছে এবং বাংলাদেশের সেনাবাহিনী সেখানে কাজ করে আসছে। তো এই যে পার্বত্য চট্টগ্রাম যাতে এই অস্থিরতা কমে, এই জন্য মূলত সে অঞ্চলে মানুষের সাথে এক ধরনের শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়েছিল। এই শান্তি চুক্তি থেকে কিন্তু প্রশ্ন থাকে, ঠিক আছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এবং স্বাক্ষরিত হয় এবং এই যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়, এটা গঠিত হয়েছিল 1997 সালের 2রা ডিসেম্বর। এই তারিখটা থেকে কিন্তু প্রশ্ন থাকে যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1997 সালের 2রা ডিসেম্বর। খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে, তারিখটা গুরুত্বপূর্ণ। বাকি জিনিসগুলো এখানে লাগবে না, কারণ মূলত সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল। এখানে শেষ তথ্যটা একটু মাথায় রাখতে পারো যে পাহাড়ি জনগণের পক্ষে স্বাক্ষর করেন সেই সময়ের যিনি নেতা ছিলেন জ্যোতিরিন্দ্র বোধিপিও লারমা বা সন্তু লারমা। বাকি দুইটা জিনিস মূলত লাগবে না, ঠিক আছে, এই তথ্যটা লাগবে না, এটা একটু দেখে নিতে পারো। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন। বাট তারিখটা মনে রাখতে হবে, পাহাড়ি জনগণের পক্ষে কে স্বাক্ষর করে এটা মাথায় রাখতে হবে।
তারপরে তোমাদের এইখানে মূলত যে বিগত বছরের প্রশ্ন, এই বিগত বছরের উপজাতি থেকে যে সকল প্রশ্ন ছিল সব মূলত দেওয়া আছে, ঠিক আছে। এখন এই ছিল আমাদের আজকের লেকচার, 1 নং লেকচার। তোমরা যারা কোনো কিছু বুঝতে পারোনি, এই জিনিসগুলো মূলত যারা বুঝতে পারোনি তারা মূলত জানাতে পারো কোন টপিকটা বুঝতে পারোনি, আমি চেষ্টা করবো যে বুঝিয়ে দেওয়ার। ক্লাসের রুটিনটা তোমাদের আজকেই ফাইনাল করে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, আজকেই ফাইনাল করে দিয়ে দেওয়া হবে ক্লাসের রুটিনটা। তোমরা যে কোর্সের গ্রুপ আছে, গ্রুপে মূলত ক্লাস রুটিনটা পেয়ে যাবে। ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য কি বিগত সালের প্রশ্ন পড়ে দু একটা কমন পাওয়া যেতে পারে মনে হয়, সেগুলোর সাথে কিছু বানিয়ে দেন। আচ্ছা, কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমাদের মেইন হচ্ছে মূলত বিগত বছরের প্রশ্ন দেখতে হবে, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসবে, তুমি তো প্রশ্ন বিশ্লেষণ দেখেছো, সেখানে কিন্তু কঠিন প্রশ্ন আসে না, একদম বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলোই মূলত দিয়ে দেওয়ার চেষ্টা করে। তাও আমরা চেষ্টা করব যে কিছু প্রশ্ন তোমাদেরকে স্পেসিফিক্যালি বানিয়ে দিয়ে কঠিন করার জন্য, যাতে তোমরা পরীক্ষায় খুব সহজে উত্তরে যেতে পারো। টপিকের যদি কোনো প্রবলেম থাকে সেই জিনিসটা তোমরা জানাতে পারো। এবং যারা আমাদের এই কোর্সে যুক্ত হওনি তাদের জন্য একটু বলে রাখি, আমাদের কোর্সের ফি হচ্ছে মাত্র 299 টাকা। এখানে আমরা জিকের জন্য মূলত 5টি, বাংলার জন্য 5টি, ইংরেজির জন্য মূলত 5টি, অর্থাৎ 15টি ক্লাস রেখেছি, এবং এর পাশাপাশি কিন্তু মডেল টেস্ট রেখেছি আমরা, মডেল টেস্ট রেখেছি, ঠিক আছে। কারণ কি, তোমাদের প্রস্তুতি তো যাচাই করতে হবে, এবং ন্যাশনাল ইউনিভার্সিটির যে প্রশ্নের স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের সাথে মিল রেখে আমাদের 21শে এপ্রিল, 22শে এপ্রিল এবং 23শে এপ্রিল কিন্তু এই মডেল টেস্টটা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। 3 দিন 3টা মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। তো তোমরা যারা আমাদের সাথে এখনো যুক্ত হওনি তারা চাইলে কিন্তু মাত্র 299 টাকা দিয়ে এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। সব কিছু তোমরা তোমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে। স্লাইড বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়, আশা করি এগুলো দেখলেই মোটামুটি তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে একদম টপ করবে। আচ্ছা, তোমাদের যদি এই টপিক থেকে যদি পড়ার পরে কোনো যদি প্রবলেম বের হয়, সেটা তোমরা আমাদের যে গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপ NUCC নামে, সেখানে কিন্তু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। আমি তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। তো আমরা আজকের ক্লাসটি শেষ করছি, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, তোমাদের রুটিনও দিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত তোমরা তোমাদের প্রস্তুতিকে যাচাই করো, এবং যারা আমাদের সাথে এখনো যুক্ত হওনি তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।